দেবো, মানে যাদের অসুবিধা নেই তাদের তো ঠিকই আছে, যাদের অসুবিধা আছে তাদের এই জায়গাটা তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তোমরা প্রত্যেকেই জানো, কম বেশি আমরা সবাই জানি যে 3 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হওয়ার কথা রয়েছে, যেটা শুরু হওয়ার কথা ছিল 16 তারিখে, তাই তো? কিন্তু সেটা মানে 16 তারিখ বলতে তাও অনেকটা এতে মানে সেপ্টেম্বরের 16 তারিখ, সেই সেপ্টেম্বর 16 তারিখটা পিছিয়ে গিয়ে নভেম্বরের 3 তারিখ হয়েছে। যাই হোক, এখান থেকে এটা স্কুল সার্ভিসের নোটিফিকেশন যেটা আমরা দেখতে পাচ্ছি, সেখানে ডেট বা সবকিছু একদম স্পষ্ট মেনশন করে দিয়েছে, বা সম্ভাব্য পরীক্ষার কবে হবে সেটাও সবকিছু দিয়ে দিয়েছে। এমন নয় যে আমরা আমাদের মতো করে কিছু একটা বলছি, তা না। চলো স্টার্ট করলাম তাহলে। এটাই আমাদের নোটিফিকেশন, যেটা স্কুল সার্ভিস কমিশন পাবলিশ করেছে। কবে পাবলিশ করেছে? 9 তারিখ, অক্টোবরের 9 তারিখে পাবলিশ করেছে। এবং এটা সম্পূর্ণ আমাদের যে নন টিচিং স্টাফ রিক্রুটমেন্টের ক্ষেত্রে ক্লার্ক এবং গ্রুপ ডি, ক্লার্ক বলতে গ্রুপ সি এর কথা বলা হচ্ছে, এবং গ্রুপ ডি, এই দুটো জায়গায় রিক্রুটমেন্টের জন্য। ঠিক আছে, এখানে যে যে জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট আমি সেগুলোকে মূলত হাইলাইট করে রেখেছি। নেক্সট যেটা বলার, যে এখানে বলা আছে যে ক্যান্ডিডেট হু হ্যাজ বিন আইডেন্টিফাইড অ্যাজ টেন্টেড ক্যান্ডিডেট, অর্থাৎ বলতে গেলে সবার জন্য না, এটা এটা হচ্ছে তাদের জন্য যারা চাকরি করত কিন্তু অযোগ্য হিসেবে বিবেচিত হয়েছে। অর্থাৎ যারা চাকরি করত কিন্তু তারা অযোগ্য হিসাবে বিবেচিত হয়েছে, এইরকম ক্যান্ডিডেটদেরকে টেন্টেড ক্যান্ডিডেট বলা হচ্ছে। তো এরা সুপ্রিম কোর্টের জাজমেন্টের রেসপেক্টে এখানে অ্যাপ্লাই করতে পারবে না। ঠিক আছে, এরা অ্যাপ্লাই করতে পারবে না, অর্থাৎ এই সংখ্যা খুবই কম। বেশিরভাগ ছেলেমেয়ে আর যারা এমনি ফ্রেশ রয়েছে তাদের তো এই জায়গাটা নয় একদম। যাই হোক, নেক্সট যেটা বলার, এখানে এই যে অ্যানাউন্স করে দিয়েছে যে সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন 3 তারিখ থেকে পুরো 1 মাস টানা চলবে। নভেম্বরের 3 তারিখ থেকে চলবে ডিসেম্বরের 3 তারিখ পর্যন্ত। ঠিক আছে, ডিসেম্বরের 3 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে কন্টিনিউ, অর্থাৎ পুরো 1 মাস ফর্ম ফিল আপ চলছে। এই যে বলে দিয়েছে টেন্টেটিভ টাইম অফ রিটেন এক্সাম, বলে দিয়েছে রিটেন এক্সাম উইল বি হেল্ড অন জানুয়ারি 2026, জানুয়ারি 2026। অর্থাৎ শোনা যাচ্ছে যে 19শে জানুয়ারি, 19th জানুয়ারি এই পরীক্ষাটা হতে চলেছে, 19th জানুয়ারি পরীক্ষাটা হতে চলেছে। অর্থাৎ হাতে কম বেশি 3 মাস মতো সময় রয়েছে। মানে আজকে আমরা যদি এই ডেট হিসেবে ক্যালকুলেশন করি তাহলে 90 দিনও পুরোপুরি পাবো না, কারণ আজ হচ্ছে 22শে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, পুরোপুরি আর আমাদের হাতে 3 মাস সময় নেই, 90 দিন সময় নেই যদি এই হিসাবে হয়। কারণ 5 তারিখ মানে জানুয়ারি মাসে যে রবিবার গুলো পড়ছে সেগুলো হচ্ছে 5, 12, 19, 26, যেখানে 12 তারিখ এবং 26 তারিখ দুটোই অফিসিয়াল বা বলতে পারে গভর্নমেন্ট হলিডে হিসেবে বিবেচিত হয়। জানুয়ারির 12 এবং জানুয়ারির 26 দুটোই কিন্তু গভর্নমেন্ট হলিডে হিসেবে বিবেচিত হয়। ঠিক আছে, তবে এইরকম নয় যে এর আগে গভর্নমেন্ট হলিডেতে পরীক্ষা হয়নি, এর আগে বহু পরীক্ষা হয়েছে। মানে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল না, অল ওভার ইন্ডিয়াতে গভর্নমেন্ট হলিডেতে পরীক্ষা হয়েছে। এই নজির বা এই দৃষ্টান্ত খুব রেয়ার না, মাঝে মাঝে হয় এরকম ব্যাপারটা। তো সেই জায়গা থেকে বলতে গেলে একমাত্র 19শে জানুয়ারি ফাঁকা আছে, আর একটা রয়েছে 5th জানুয়ারি, সেদিন অন্য পরীক্ষা রয়েছে। তো 5th জানুয়ারি হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। এবার যদি হলিডেতে পরীক্ষা হয় তাহলে আরো এর সঙ্গে 12 বা 26 এগুলো জুটছে। আশা করি মোটামুটি একটা জায়গায় ক্লিয়ার। যেহেতু এর ক্ষেত্রে বয়সের রেঞ্জ বলা আছে 18 থেকে 40, একটু বোঝার চেষ্টা করবে যতটুকু যা বলছি। 18 থেকে 40 বছর, এটা কাদের জন্য? জেনারেলদের জন্য বলা আছে 18 থেকে 40। অর্থাৎ একবার ভেবে দেখো যে যে ছেলেটা বা মেয়েটা, আমি ছেলে মেয়ে হিসেবে বলছি, যে যারা ধরো মোটামুটি 2001 সাল বা 2000 সালে মাধ্যমিক পাশ করেছে, তারাও কিন্তু তোমার প্রতিপক্ষ, তারাও কিন্তু তোমার কম্পিটিটর। 2001 সাল, 2 সাল বা 2000 সালে যারা মাধ্যমিক পাশ করেছে তারাও কিন্তু তোমার কম্পিটিটর। ঠিক বলছি তো? এবার যদি আমি এসসি এসটি যোগ করি তাহলে আরো 5 বছর রিল্যাক্সেশন, বা ওবিসি যোগ করলে আরো 3 বছর। অর্থাৎ সাকুল্যে আমরা দেখতে পাবো এখানে এমন ক্যান্ডিডেট রয়েছে যে 1995 বা 96-তে মাধ্যমিক পরীক্ষা বসেছে বা পাশ করেছে, সেই ক্যান্ডিডেটটাও তোমার কিন্তু কম্পিটিটর। তো এই হিসাবে একটা হিউজ অ্যামাউন্টের ফর্ম ফিল আপ কিন্তু হবে, এটাও ঠিক, একটা হিউজ অ্যামাউন্টের ফর্ম ফিল আপ হবে। মানে সেটা ধরে নাও অন্তত প্রায় 15 লাখের কাছাকাছি। কিন্তু এই নাম্বারটা যেরকম বলছি, অ্যাকচুয়ালি ব্যাপারটা ঠিক অতটাও সেরকম না। মানে কেন আমি তোমাকে বলছি যে হিউজ অ্যামাউন্ট বললাম, যে 15 লাখ ক্যান্ডিডেট, এর মধ্যে একটা বড় অংশ প্রায়
না পড়ে পরীক্ষা দেবে বা কোনো কিছু জানে না, বা ওই বয়স রয়েছে, কোয়ালিফিকেশন রয়েছে, চলো শেষ বয়সে একবার একটু বসেই দেখি কি দেখা যায় হবে, ফর্ম ফিল আপ তো করে রাখি তারপরে সে দেখা যাবে, এরকম একটা টেন্ডেন্সি নিয়ে অনেকে বসবে। তো সেই হিসাবে আমি যদি ধরে নিই যে আমাদের ধরো কম বেশি অন্তত 4 লাখ প্লাস ক্যান্ডিডেট যারা সিরিয়াস রয়েছে, এর কমে খুব একটা হয়। প্রচুর ছেলে মেয়ে আছে যারা কিন্তু পড়াশোনা করে, আর এমন নয় যে এটার কোয়ালিফিকেশন রয়েছে মাধ্যমিক, আমি আসছে আস্তে আস্তে সব জায়গাগুলোতে যে যা কোয়ালিফিকেশন রয়েছে কিনা মাধ্যমিক। তো মাধ্যমিক কোয়ালিফিকেশন রেসপেক্টে আমরা যদি এই কথাটাকে বোঝার চেষ্টা করি যে এরকম না যে শুধুমাত্র মাধ্যমিক পাস করে পরীক্ষায় বসবে, যে উচ্চ মাধ্যমিক পাস করে গেছে, যার গ্রাজুয়েশন মাস্টার ডিগ্রি বা অন্যান্য ডিগ্রি রয়েছে সেও বসবে। মানে ধরো তোমার বিএড ডিএলএড তুমি টিচিং বা এই রিলেটেড পরীক্ষায় বসতে পারবে না, কিন্তু ওরা কিন্তু এখানে বুঝতে পারবে। অর্থাৎ একটা ক্যান্ডিডেট সে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশন মাস্টার ডিগ্রি বিএড ডিএলএড সব করে নিয়েছে, সেও কিন্তু তুমি তোমার এই পরীক্ষায় বসতে পারবে। তাহলে বুঝতে পারছি এবার এই প্রত্যেকটা জায়গা থেকে আমরা যদি দেখি বিভিন্ন সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা দেয় এরকম ক্যান্ডিডেট, স্টেট গভর্নমেন্টের ডব্লিউপিএসসি, এদিকে পুলিশ, আবার এদিকে টিচিং রিলেটেড এই সমস্ত জব। তাহলে এর মধ্যে আমি যদি যে অ্যামাউন্টটা বলছি 4 লাখ প্লাস ক্যান্ডিডেট, এটা কিন্তু একেবারে কম না, বরং এর থেকে বেশি হবে ছাড়া কম হবে না। এবং এই অ্যামাউন্টের একটা ছেলে মেয়েরা কিন্তু সিরিয়াসলি রেগুলার পড়াশোনার মধ্যে কম বেশি রয়েছে, আপডেট রয়েছে। অর্থাৎ এই অ্যামাউন্টের সাথে কিন্তু অ্যাকচুয়াল কম্পিটিটর হবে বা কম্পিটিশন হবে। মানে আমরা যদি যাই বলি 15 লাখের জায়গায় 17 লাখ কি 20 লাখ যাই ফর্ম ফিল আপ হোক, আলটিমেট বেশিরভাগটাই ওই বলতে পারো শুধুমাত্র পরীক্ষা দেওয়ার জন্য বা এই করার জন্য যাচ্ছে। কিন্তু এই অ্যামাউন্টটার কম কিন্তু একেবারে হবে না, এর থেকে বেশি ছাড়া। তো সেই হিসাবে বা সেইভাবে প্রিপারেশন না নিলে এটা তোমার কাছে ওই বেড়াতে যাওয়ার দিন বলেই বিবেচিত হবে আর কি। নেক্সট চলে আসি যে গ্রুপ সি ক্ষেত্রে জেনারেল, মানে এটা তোমার ফর্ম ফিল আপের জন্য কত কি টাকা লাগছে এগুলো আমরা এতটা এখন করছি না, কারণ এ তো আর হবে না, ফর্ম ফিল আপে যে টাকা নেবে সবাই তাকে দিতেই হবে, এই আর কি ব্যাপার। যাই হোক, নেক্সট চলে গেলাম যে জায়গাটা আমাদের দরকার অ্যাকচুয়ালি, ঠিক আছে। ক্লার্ক যেটা আমরা গ্রুপ সি এর কথা বলছি সেটার ক্ষেত্রে বলা রয়েছে বেসিস অন রিটেন এক্সাম। মনে রাখবে এটাই হচ্ছে আমাদের মূল জায়গা, মূল দরজা। অর্থাৎ এই চৌকাট পার হতে না পারলে তোমার বাকিগুলো সব ফালতু। অর্থাৎ এই রিটেন এক্সাম যেটা আমি এর সম্ভাব্য যা কিছু সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি, এটার পর তোমার আসবে ইভ্যালুয়েশন অফ একাডেমিক। এবার এই জায়গাটার ক্ষেত্রে যদি বলে রাখি, ধরে নাও যে কেউ একজন এখানে, এরকম প্রচুর আছে, কারণ এই যারা 2021, 22, 23 সালে পাস করেছে, 20 সালে মাধ্যমিক পাস করেছে, এরকম বহু ক্যান্ডিডেট আছে যাদের গড় মার্কস 80% প্লাস, 80%-এর উপরে মার্কস রয়েছে। আবার এরকম ক্যান্ডিডেট যারা ওই যে বললাম 2005-06 আগে পরে পাস করে রেখেছে, এরকম ক্যান্ডিডেট এদের এরকমও পাবে যে মোটামুটি এদের গড় বা 48% এরকম টাইপের। তাহলে বুঝতে পারছো প্রায় অর্ধেক, ডাবল আর অর্ধেক এরকম টাইপের একটা রেশিও। তাহলে এই একাডেমিকের এই জায়গাটা কিন্তু ফিক্সড, এটা কিন্তু ঠিক হয়ে গেছে, নির্ধারিত হয়ে গেছে, এ আর পাল্টাবে না। একাডেমিকের এই জায়গাটা কিন্তু ফিক্সড, নির্ধারিত, এ আর পাল্টাতে পারবে না, তুমিও কোনো কিছু করতে পারবে না। তাহলে এই জায়গাটা নিয়ে আলাদা করে ভেবে লাভ নেই। মানে আমরা এরকম ভাবে অনেক কিছু ভাবতে পারি বা কিছু যে সত্যি তো একাডেমিকের এই জায়গাটা, এটা কিন্তু আর তুমি কিছু করতে পারবে না, কিছু পাল্টাতে পারবে না। যে আমি 48% মার্কস পেয়ে মাধ্যমিক পাস করে যা তুমি 88% মার্কস পেয়ে মাধ্যমিক পাস করেছো, তাতে কিন্তু তুমি সেই হিসাবে তোমার একাডেমিক কাউন্ট হবে, আমার কিন্তু আমার মার্কস হিসেবে কাউন্ট হবে। তাহলে কোথায় তুমি পাল্টাতে পারো বা আমি কোথায় আমার নিজের করতে পারি, এই রিটেন এক্সাম এই জায়গাটা। নেক্সট বলছে এক্সপিরিয়েন্স এই জায়গাটা। এবার এক্সপিরিয়েন্স এই জায়গাটা কিন্তু মূলত কাউন্ট হবে ওই যারা প্রকৃতপক্ষে এক্সপিরিয়েন্স রয়েছে। মানে তুমি ধরে নাও কোনো বেসরকারি স্কুলে এরকম ক্লার্ক হিসেবে রয়েছে, তোমার ওই এক্সপিরিয়েন্স কিন্তু কাউন্ট হবে না। কারণ মনে রাখবে ন্যাচারালি এক্সপিরিয়েন্স কাউন্ট হয় তুমি যদি একটা স্কেল হিসাবে মাইনে পাও, মোটা এটাকেই কিন্তু দেখা হয় একমাত্র। অর্থাৎ তুমি কত ভালো চাকরি করো, কত বিরাট পদে চাকরি করো, কোন ব্র্যান্ডে কাজ করো, ম্যাটার করে না। ম্যাটার করে তুমি কি স্কেলে মাইনে পাও। স্কেল বলতে আমরা জানি যে আমাদের গ্রুপ সির একটা আলাদা স্কেল আছে, দেখিয়ে দিচ্ছি কি আছে না আছে। তো এই এই ব্যাপারগুলো, তো তোমার যদি মাইনে সেই যে কোনো স্কুল হোক, কোম্পানি হোক বা অন্য কোথাও, তুমি যদি সেই এক্সপিরিয়েন্স শো করতে যাও, মনে রাখবে তোমার ওই স্যালারি বা তোমার ওই মাইনে ওই স্কেল অনুসারে হতে হবে। সরকারি যে স্কেল সেই স্কেল অনুসারে হতে হবে। অর্থাৎ এই সংখ্যা আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রায় নেই বললে চলে, মানে 1%-এরও নিচে নেই বললে চলে।
আর অল ওভার ওয়েস্ট বেঙ্গল এর পার্সেন্টেজ খুব বেশি ওই 3-4% কাছাকাছি, কি 5% কাছাকাছি অল ওভার ইন্ডিয়া। তাহলে এই এক্সপিরিয়েন্সও খুব একটা তোমার কিছু করছে না। অর্থাৎ যারা আগে ধরো চাকরি করতো এরকম টাইপের ক্যান্ডিডেটরাই মূলত কিন্তু এই জায়গাটা সুবিধা পাবে। তাহলে এখানেও আলাদা করে নেই, তাহলে তুমি কোথায় আবার এগোতে পারো, সেই একটাই জায়গা রিটেন এক্সাম। বাকি আসছে ইন্টারভিউ, এটা বেসড অন ইউর পারফরমেন্স, তুমি ওই দিন কেমন কি পারফর্ম করছো, ওভারঅল তোমার প্রেজেন্টেশন, তোমার জেস্টার, পস্টার, তোমার বডি ল্যাঙ্গুয়েজ, এভরিথিং, এগুলো নিয়ে পরে ডিসকাশন করা যাবে। ঠিক আছে, একই রকম ভাবে গ্রুপ ডির ক্ষেত্রেও তাই, যেখানে কিন্তু আলটিমেট আমি এই এতগুলো কথা বললাম যে এখানে রিটেন এক্সামটাই সবকিছু। মানে আমার মাধ্যমিকের রেজাল্ট খুব বাজে, আমার এক্সপিরিয়েন্স নেই, আমার অন্যান্য সবকিছু খুব বাজে, কিন্তু আমি যদি রিটেনে একটা রিমার্কেবল মার্কস নিয়ে আসতে পারি, তাহলে তোমার মার্কস যত ভালোই হোক না কেন, তোমার এক্সপিরিয়েন্স যত যাই হোক না কেন, আমি একটা সময় তোমার থেকে ছাপিয়ে যাবো। বুঝতে পারলাম যে আমার যদি সেই রিমার্কেবল মার্কস নিয়ে আসতে হবে, তাহলে আমাদের হাতে একমাত্র একমাত্র জায়গায় রিটেন এক্সাম, যেখানে তুমি কি কারুকার্য করতে পারো, তোমার শিল্পিত্ব তুমি কি দেখাতে পারো, এই একমাত্র জায়গা, বাকি কিন্তু আর অন্য কোথাও কোনো কিছু দেখানোর কিচ্ছু নেই। নেক্সট, কোশ্চেন পেপার আমাদের বাংলাতে হবে, ইংলিশে হয়, আমরা বাংলাতে দেখছি, বাংলাতে আমাদের কোশ্চেন হবে বা আমরা বাংলাতে করবো, ইংলিশ যদিও হবে, মানে কোশ্চেন পেপার বোথ ল্যাঙ্গুয়েজে থাকবে। নেক্সট যেটা এখান থেকে ক্লার্কের জন্য মানে গ্রুপ সি যেটাকে আমরা বলছি, সেখানে মোটামুটি প্রায় 3000-এর কাছাকাছি ভ্যাকান্সি রয়েছে, আর গ্রুপ ডি তে প্রায় 5500-এর কাছাকাছি ভ্যাকান্সি রয়েছে। তাহলে কম বেশি প্রায় 8500-এর কাছাকাছি ভ্যাকান্সি রয়েছে, এটা শোনা যাচ্ছে মোটামুটি 9300-র কাছাকাছি পৌঁছাতে পারে, এটা সম্ভাবনা। আবারও বলছি যে এখনো পর্যন্ত ভ্যাকান্সি 8500-এর কাছাকাছি, এটা সম্ভাব্য যে 9300-র কাছাকাছি পৌঁছাতে পারে। ঠিক আছে, নেক্সট এই জায়গাটা খেয়াল রাখো, ক্লার্কের ক্ষেত্রে আমাদের কোয়ালিফিকেশন রয়েছে মাধ্যমিক পাস, আর গ্রুপ ডির ক্ষেত্রে কোয়ালিফিকেশন রয়েছে 8 পাস। আমরা বলবো 8 পাস এই জায়গাটা প্রায় দেখা যায় না বললেই চলে, কারণ এখনকার দিনে মানে যে কোনো ফ্যামিলি, তা সে যত দুর্ভিক্ষের মধ্যে থাকুক না কেন, মানে পেটে কোনো রকম ভাত পড়েছে আর মাথার উপর একটা কোনো রকম একটা গাছতলাও কিছু রয়েছে, তাহলেও সেই ছেলে মেয়েকে স্কুলে পাঠাবে সেই বাবা মা, যত কষ্টই হোক না কেন। যে বাবা একটা গেঞ্জি পরে কাটিয়ে দিচ্ছে সারা জীবন, তাও তার ছেলে মেয়েকে স্কুলে পাঠাবেই। তো মাধ্যমিক পাস এখনকার দিনে আর খুব একটা মানে বিরল কোনো দৃশ্য ব্যাপার না, এ একদম খুব সহজলভ্য, যে কোনো কেউ। আজ আমরা যাকে দেখবো, আমি আর সারাদিনে যাকে দেখলাম, বিগত 1 মাস ধরে যাকে দেখেছি সবাই মাধ্যমিক পাস, এরকমটা বলা যেতে পারে, আজ আর সেই অসুবিধা নেই। তো এই জায়গাটা আর কি খেয়াল রাখো, মূলত এই দুটো জায়গার মধ্যে বেসিক পার্থক্য যেটা, সেটা হচ্ছে একটা সাবজেক্ট, আর কিচ্ছু না, ইংলিশ। ইংলিশ, এই ইংলিশ সাবজেক্টের কোশ্চেন গ্রুপ ডিতে হবে না, আর গ্রুপ সি বা ক্লার্কের মধ্যে হবে, এই একটা বেসিক পার্থক্য, অন্য কোনো কিছু নেই। আর একটা যদি বলি না, গ্রুপ ডিতে ভ্যাকান্সি বেশি, গ্রুপ সি তে তুলনামূলক ভ্যাকান্সি কম, এই রয়েছে, আর কিন্তু কোনো পার্থক্য নেই। তাই আমি বলবো তুমি টার্গেট করো শুধুমাত্র ক্লার্ক বা গ্রুপ সি, গ্রুপ ডি হয়ে গেলে এমনি তো হবে, কিন্তু তুমি ব্যাপারটাকে এইভাবে ভাবো, মানে আমার কথাটাকে এখান থেকে না ভেবে ধরো এইভাবে ভাবো যে তুমি টার্গেট করছো আমি মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পাবো, তাহলে এরকম একটা সম্ভাবনা থেকেও যায় যে হয়তো বা পেলে না, বা একেবারে তীরে গিয়ে একেবারে বলবো যে 60% মার্কসের রেসপেক্টে ফার্স্ট ডিভিশন হয়, তো তুমি হয়তো কোন রকমের 50-80 কে আটকে গেলে। কিন্তু তুমি যদি টার্গেট করতে নাম 70% মার্কস পাবো, তাহলে তো ফার্স্ট ডিভিশনে কোনোভাবে আটকাবে না, মানে এ নিয়ে তুমি ফার্স্ট ডিভিশন তো পাবেই। টার্গেট বা লক্ষ্যটা যদি একটু বড় হয়, তাহলে আমাদের এই জায়গাগুলোকে তুলনামূলক অ্যাচিভ করাটা সহজ হয়, এটা আমি বলতে চাইছি। কেন আমি বললাম বোঝা গেল যে এই এই কথাটা বললাম, ক্লার্ক বা গ্রুপ ডি এর ক্ষেত্রে তুমি টার্গেট করছো শুধুমাত্র ক্লার্ক এক্সাম, অর্থাৎ গ্রুপ সি যেটাকে আমরা বলছি। একটা মিনিট ধরো তো, পেন ট্যাপটা ডিস্টার্ব করছে, একটা মিনিট বলছি, একটা মিনিট। চলো, আশা করি 1 মিনিট লাগেনি। যে জায়গাটা ছিলাম তাহলে, যে আমি বলবো তাহলে শুধুমাত্র গ্রুপ সি বা ক্লার্কে টার্গেট করো, গ্রুপ ডি অটোমেটিক হয়ে যাবে। কিন্তু ওই যে বললাম যে গ্রুপ ডি টার্গেট করে হয়তো একেবারে তীরে এসে গিয়ে তৈরি ডুবলো, তখন
কারণ ওখান থেকে তো আর পিছনে যাই না। আমি ক্লার্ককে ধরেছিলাম, গ্রুপ ডিতে তো ঠেকবে, এরকম একটা ব্যাপার। আশা করি বোঝাতে পারলাম কি বলতে চাইছি, মানে আমার মূল পয়েন্টটা কি সেটা বোঝাতে পারলাম। এজ লিমিট কাউন্ট হবে 1 জানুয়ারি 2025 এই হিসাবে, 1 জানুয়ারি 2025 এই হিসাবে কাউন্ট হবে তোমার 40 বছর। ঠিক আছে, এই হচ্ছে মূল জায়গা এখানকার। নেক্সট যেটা বলার, যে শুধুমাত্র অনলাইনে অ্যাপ্লাই করা যাবে, যেটা 3 তারিখ থেকে শুরু হচ্ছে। এখানে একটা জিনিস ভালো বলেছে, যে ইন কেস যদি তুমি একাধিক ফর্ম ফিল আপ করো, তাহলে তোমার লাস্ট যে আইডি দিয়ে ফর্ম ফিল আপ করেছো সেটাকে শুধুমাত্র এন্টারটেন করা হবে, মানে সেটাকে শুধুমাত্র মান্যতা দেওয়া হবে, বাকিগুলোকে ক্যান্সেল করে দেবে। অর্থাৎ অনেক সময় বলা হয় এরকম যে একাধিক ফর্ম ফিল আপ করলে তোমার ফর্ম রিজেক্ট হয়ে যাবে, বাতিল হয়ে যাবে, সেই জায়গাটা থাকছে না। বরং এটা একটা অনেকের ক্ষেত্রে সুবিধা, যে তুমি একাধিক ফর্ম ফিল আপ করে দিলে, ঠিক আছে, তাতে করে তোমার লাস্ট আইডি রেসপেক্টে যে ফর্ম ফিল আপ হবে সেটাকে কিন্তু অ্যাকসেপ্ট করা হবে, বাকিগুলোকে রিজেক্ট করে দেওয়া হবে। তাহলে আলটিমেট তুমি একাধিকবার ফর্ম ফিল আপ করলেও হয়তো তোমার টাকা হয়তো বেশি যাচ্ছে, বা কিছু কোনো কারণে তোমার কিছু একটা ভুল করে বসলে, এবার ভাবলে না ভুল হয়ে গেছে তাহলে কি করব, দিয়ে তুমি আরেকটা ফর্ম ফিল আপ করলে, তাহলে তোমার লাস্ট যে ফর্ম ফিল আপটা করছো সেটাকে কিন্তু এন্টারটেন করা হবে, বা সেটাকে কিন্তু অ্যাকসেপ্ট করা হবে, এটাই বলতে চাইছি। তো এই রয়েছে আমাদের গ্রুপ সি গ্রুপ ডি জায়গাটা। গ্রুপ সি এর ক্ষেত্রে যেটা বলার, যে টোটাল আমাদের 60 নম্বরের পরীক্ষা হবে। এখনো পর্যন্ত এই জায়গাটা কিন্তু ডিক্লেয়ার করেনি, তবে এই সম্ভাবনা খুবই কম যে এই স্ট্রাকচার পাল্টাচ্ছে, এরকম সম্ভাবনা খুবই কম। 60 নম্বরের পরীক্ষা হবে, 60খানা কোশ্চেন থাকবে, টোটাল 60 নম্বরের পরীক্ষা। আর 60 মিনিট মানে 1 ঘন্টা সময় থাকবে। ঠিক আছে, আর নেক্সট যেটা, এই জায়গাটা একটু ভালো করে শুনবে, যে গ্রুপ সি এর সিলেবাসটা, এই জায়গাটা শুনবে। মোটামুটি 4টে সেগমেন্ট: জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল ইংলিশ আর অ্যারিথমেটিক। এই জায়গাটা একটু মন দিয়ে শুনবে। এই যে 4টে সেগমেন্ট তুমি দেখতে পাচ্ছ, এর মধ্যে এই দুটো সেগমেন্ট, অর্থাৎ এই যে জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স, এই জায়গাটাকে বলা হয় বাউন্ডারিলেস সিলেবাস। অর্থাৎ এর নির্দিষ্ট সেই অর্থে কোনো বাউন্ডারি নেই। অর্থাৎ এখানে তুমি ওইভাবে বলতে পারবে না যে এতটুকু জায়গার মধ্যে পড়লে হয়ে যাচ্ছে। কিন্তু পরবর্তী যে দুটো জায়গা, এই যে জেনারেল ইংলিশ এবং অ্যারিথমেটিক, এই জায়গাটা কিন্তু এর একটা নির্দিষ্ট বাউন্ডারি আছে, এর একটা কিন্তু লিমিট আছে। যে আমরা বলতে পারি যে হ্যাঁ, এই জায়গাটার ক্ষেত্রে আমাদের অ্যারিথমেটিকে এই 10টা বা 15টা টপিক রয়েছে, আমরা এরকম বলতে পারি। ইংলিশের ক্ষেত্রে 8টা বা 10টা বা 12টা টপিক রয়েছে, আমরা বলতে পারি। আমরা এখান থেকে একটা লিমিট তৈরি করতে, বাউন্ডারি তৈরি করতে পারি। কিন্তু এই জায়গাটা সেই লিমিট বলা যায়, মানে আমি 8, 10, 12, 15 ছেড়ে দাম, আমি যদি বলি 30টা, না, 35, 40, 50, তাও বোধ হয় কম বলা হচ্ছে, এরকম একটা ব্যাপার। এই সেই অর্থে এখানে কোনো বাউন্ডারি নেই। আমি এই দুটো জায়গার ক্ষেত্রে একটু বলে দিই, যে প্রত্যেকটা সেগমেন্টে 15 নম্বর করে থাকবে, তাহলে 4টে সেগমেন্ট 4 গুণ 15 মানে 60 নম্বরের পরীক্ষা। ঠিক আছে, জেনারেল নলেজের মধ্যে মূলত আমাদের যে সাবজেক্টিভ জিকে বলা হয় সেগুলোকে থাকছে। কি কি সেই সাবজেক্টিভ জিকে গুলো যদি আমি নাম লিখি, যে হিস্ট্রি, জিওগ্রাফি, দেন পলিটি, ইকোনমিক্স, সায়েন্স, স্ট্যাটিক জিকে, কম্পিউটার, ইবিএস। এবার দেখো, সব জায়গা থেকে কোশ্চেন আসবে আমি বলবো না, সব জায়গা থেকে কোশ্চেন আসবে না। ভালো করে এই জায়গাগুলো বুঝবে। গুরুত্বপূর্ণ কারা এখানে, না এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে মূলত, আমি যদি বলি তাহলে এই 3টে বা 4টে সেগমেন্টই হচ্ছে গুরুত্বপূর্ণ। কে কে? হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স আর স্ট্র্যাটেজি। এই জায়গা থেকে সব থেকে বেশি কোশ্চেন আসবে। অর্থাৎ এই যে 15টা কোশ্চেন দেখতে পাচ্ছ, 15টার থেকে 12 থেকে 13টা কোশ্চেন আসবে শুধুমাত্র যে 4টে সেগমেন্ট আমি মার্ক করলাম এই জায়গায়। তাহলে বাকি ওই 2-1টা কোশ্চেন থাকতে পারে পলিটি, ইকোনমিক্স বা কম্পিউটার এনভায়রনমেন্ট। মানে আমি যে বাকি আরো 4টে সেগমেন্ট দেখতে পাচ্ছি, পলিটি, ইকোনমিক্স, কম্পিউটার বা এনভায়রনমেন্ট, হয়তো এই 4টে সেগমেন্ট থেকে 2টো কোশ্চেন করবে, হয়তো কম্পিউটার একটা কোশ্চেন করেছে, একটা পলিটিক কোশ্চেন করেছে, এরকমটা। কিন্তু যেটা হয় আর কি, এবার তুমি বলতে পারো আচ্ছা তাহলে এরকম যদি ব্যাপার হয়, তাহলে এক কাজ করি, আমি শুধুমাত্র হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স আর স্ট্র্যাটেজিটাই পড়বো, বাকিগুলো পড়বো না। এবার এখানে দুটো ঘটনা ঘটছে, আমি এই জায়গাটা একটু বলে নি। যে দেখো, প্রথমত তোমার এই 1 নম্বর 2 নম্বর এই জায়গাটা ব্যাপারটা, যে যে জায়গাটা রয়েছে, ভাই এই যেগুলো ডিসকাস করছে এগুলো খুব একটা ভালো লাগছে না। দেখো আমি বলবো, ফালতু সময় নষ্ট করো না, তোমার লাইফে প্রচুর সময় রয়েছে, বেরিয়ে যাও। ঠিক আছে, এগুলো নিয়ে পরে কথা বলার সময় রয়েছে। যদি মনে হচ্ছে না পোষাচ্ছে না,
ভ্যালু পাচ্ছ না, শুধু শুধু ফালতু বক বক করছি, তোমার মোবাইলের ডেটা নষ্ট হচ্ছে, তোমার সময়ের দাম আছে, তাহলে চলো, ঠিক আছে, এগুলো নিয়ে পরে কথা বলার সময় আছে। নেক্সট যে জায়গাটা ছিলাম, তাহলে এই ব্যাপারগুলোকে একদমই রাখবে না, কারণ এরকম নয় যে এটা বিরাট রেয়ার আর কেস বা আমি একটা বিরাট মহাযজ্ঞ করছি, একদমই না। এরা প্রচুর টিচার রয়েছে, প্রচুর টিচার রয়েছে, মানে এমন কিছু টিচারের সাথে আমার পরিচিতি রয়েছে যারা মন্ত্র বলে দেয় বা কোশ্চেন কমন দিয়ে দেয়। আর আমার এই ক্ষমতার একটুও নেই, আমি না মন্ত্র জানি, না কোনো ক্ষমতা জানি, না কোনো কোশ্চেন কমন দিতে পারি, একটাও নেই আমার। সেই জন্য বলবো যে সেই সমস্ত মহামানবদের কাছে চলে যাও, যদি মনে হয় দরকার রয়েছে, মানে তুমি ধৈর্য রাখতে পারবে, তাহলে থাকো। আশা করি এই নিয়ে দ্বিতীয়বার আর বলার দরকার পড়বে না। চলো, যে জায়গাটা ছিলাম, তাহলে এই চারটে সেগমেন্টই কিন্তু মূলত গুরুত্বপূর্ণ, এরাই কিন্তু তোমার হবে। বাকি যেগুলো বললাম যে পলিটিক্স যে বা যে জায়গাগুলোকে বললাম, এগুলো এরা কিন্তু তুলনামূলক কম গুরুত্বপূর্ণ জায়গা, বা এই চারটি জায়গা থেকে কম বেশি ওই একটা থেকে দুটো কোশ্চেনে আসবে, তার বেশি না। তাহলে এরাই কিন্তু মূলত কিং লিডার বলতে পারো, যে এই হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স এবং স্ট্র্যাটেজি, এরাই কিন্তু এখানে থাকে। বাকি রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স, এই জায়গার ক্ষেত্রে নির্দিষ্ট বা সেই অর্থে কিছু বলা যায় না, যদিও আমাদের এখানে আলাদা করে ক্লাস রয়েছে, সেখানে তোমরা এই নিয়ে আরো ডিটেলসে জানতে পারবে। কারণ আমি কারেন্ট অ্যাফেয়ার্স নই বা আমি এই সাবজেক্টের এক্সপার্ট নই, তো আমি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে কিছু বলতে পারবো না, ঠিক আছে। কারেন্ট অ্যাফেয়ার্স এর আলাদা করে ক্লাস রয়েছে, মানে আজ হচ্ছে বুধবার, আগামীকাল বৃহস্পতিবার হচ্ছে ইংলিশ ক্লাস, আর শুক্রবার রয়েছে তোমার কারেন্ট অ্যাফেয়ার্স বা স্ট্র্যাটেজিকে ক্লাস। তো সেইখানে তোমরা এই ব্যাপারগুলো আরো ভালো জানতে পারবে, ঠিক আছে। আমি একটু আগে বললাম আমি কোশ্চেন কমন দিতে পারি না, কিন্তু তারপর আমি অফিসিয়ালি কখনো বলবো না যে আমি তোমাকে কোশ্চেন কমন দিতে পারবো, কিন্তু অফিসিয়ালি এই যেটা যেটা জানালাম, আনঅফিসিয়ালি আমি তোমাকে বলছি যে স্ট্র্যাটেজি বা কারেন্ট অ্যাফেয়ার্স এর স্যারের থেকে কোশ্চেন কমন পাওয়া যায়, আনঅফিসিয়ালি বলছি কমন পাওয়া যায়। আমি সেই অর্থে যদি বলো যে স্যার তাহলে কমন দেবেন, তো আমি বলবো না, আমি কমন দিতে পারবো না, আমি ওই ওই জায়গা বিশ্বাস করি না খুব একটা। তাহলে কারেন্ট অ্যাফেয়ার্স এর এই জায়গাগুলো মূলত এর মধ্যে কি কি রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে কারেন্ট ইনসিডেন্ট যা কিছু রয়েছে, মানে এই রিসেন্ট একদম এক সপ্তাহের ঘটনা, ধরো নোবেল প্রাইজ একটা থাকলেই থাকতে পারে, মানে আশা করা যায় থাকবে নোবেল প্রাইজ, তারপরে তোমার এই প্যারা অলিম্পিক, আইপিএল, এই সমস্ত কিছু। এছাড়া ছোট বড় যে সমস্ত ঘটনা সারা দেশের মধ্যে ঘটছে বা বিশ্বে যে সমস্ত ঘটনা যেগুলো খুব রিমার্কেবল, সেই জায়গাগুলো কিন্তু আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে ইম্পর্টেন্ট। অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের কিছু থাকলে সেগুলো তো অবশ্যই। তাহলে এই দুটো সেগমেন্ট কিন্তু পুরোপুরি, এই দুটো সেগমেন্ট পুরোপুরি কিন্তু বাউন্ডারিলেস একটা জায়গা, অর্থাৎ এখানে কিন্তু সেই অর্থে তুমি কোনো বাউন্ডারি খুঁজে পাবে না। এর মধ্যে কিন্তু তুলনামূলক সময় বেশি দিতে হবে, অনেকটা বেশি পড়তে হবে, তুলনামূলক কম এই জায়গা থেকে তুমি পাবে। এবার যদি বাকি যে দুটো সেগমেন্ট রয়েছে সেই দুটো সেগমেন্টে যায়, জেনারেল ইংলিশ এবং অ্যারিথমেটিক, এই জায়গাটা এখানে কিন্তু তুমি তুলনামূলক একটা রয়েছে। আগেই বললাম ইংলিশ কিন্তু আমাদের গ্রুপ ডি তে নেই, গ্রুপ সি এর মধ্যে রয়েছে। এবার আমি তোমাকে বললাম যে তুমি গ্রুপ সি টার্গেট করছো, ক্লার্ক টার্গেট করছো, তাহলে তুমি ইংলিশ অবশ্যই পড়ছো। এবার ইংলিশের সিলেবাস আমি যদি বলি এই সব জায়গার তুলনায় ইংলিশের সিলেবাস সব থেকে ছোট, মানে আমাকে যদি জিজ্ঞাসা করে চারটে সেগমেন্টের মধ্যে সব থেকে ছোট জায়গা কোনটা, তাহলে সব থেকে ছোট জায়গা হচ্ছে ইংলিশ, তবে দ্বিতীয় ছোট জায়গা হচ্ছে আমাদের অ্যারিথমেটিক। তো ইংলিশ তুলনামূলক ছোট জায়গা, তারপরেও বলছি ইনবর্ন ভীতি রয়েছে অনেকের মধ্যে, আমারই নিজেরই রয়েছে, ইংলিশ আমি খুব একটা জানি, আমি ইংলিশের ফ্যাকাল্টি নই। তো ইংলিশের ক্ষেত্রেও কিন্তু এই ইনবর্ন ভীতি একটা আলাদা করে সবার মধ্যে রয়েছে। তো এই জায়গাটা তোমাকে আলাদা করে তৈরি করতে, মানে এটাকে আলাদা করে শো আপ করে কোনো কিছু দেখে লাভ নেই যে আমি ইংলিশ জানি না, আমি অঙ্ক পারি না, এগুলো বলে আলটিমেট তুমি তোমার নিজের ক্ষতি করবে। মানে ব্যাপারটা এরকম যে তুমি জানো না বা তুমি পারো না, সেক্ষেত্রে তোমার একটাই কাজ হওয়া উচিত যে তাতে আরো বেশি টাইম দাও, আরো বেশি সময় দাও এবং স্মার্ট কিছু হার্ডওয়ার্ক করো। আমি এই পার্ট নিয়ে একটু পরে কথা বলবো। তাহলে বাকি থাকলে ইংলিশ এবং অ্যারিথমেটিক, তো আমার মতে সব থেকে ছোট জায়গায় ইংলিশ। আগামীকাল ইংলিশ নিয়ে যদি বিস্তারিত কথা বলা হবে যে ইংলিশের সিলেবাস কি রয়েছে, মানে আমাদের কতটুকু পড়তে হবে এই জায়গাটা, এই শুধুমাত্র ইংলিশ না, মানে সমস্ত ক্ষেত্রে আমাদের এই দুটো পয়েন্ট খুব ভালো করে জানতে হয় যে আমাদের কি কি পড়তে হবে আর কি কি পড়তে হবে না। এই দুটো জায়গা, মানে এমন কিছু ক্যান্ডিডেট রয়েছে যারা সবকিছু পড়ে যাচ্ছে, সবকিছু পড়ছে, কিন্তু তুমি এই মুহূর্তে টার্গেট করছো গ্রুপ সি, গ্রুপ ডি, এমন কিছু পড়ছো, এমন কিছু প্রিপারেশন নিচ্ছো যেগুলো আমার দরকার নেই, তাহলে কিন্তু তোমার এই স্মার্ট হার্ড ওয়ার্কার হলো না, মানে তোমার ক্ষেত্রে হার্ড ওয়ার্ক হলো যেটা গাধা করে থাকে,
সেই ব্যাপারটা হলো, কিন্তু স্মার্টনেস আর কিন্তু হলো না। তাই আগামীকাল ক্লাসের মধ্যে যেটা হবে, এই দুটো তিনটে জায়গায় খুব ভালো করে ডিসকাশন হবে। নাম্বার ওয়ান, যেটা বললাম, সিলেবাস নিয়ে বিস্তারিত পাবে। আগামীকাল ক্লাসে এই বাজে জায়গাগুলো, মানে আমি যে কথাগুলো বলছি যে এত কিছু উল্টো পাল্টা কথা বলছি, এগুলো আগামীকাল ক্লাসে থাকবে না। আগামীকাল থেকে পুরো সাবজেক্ট ওরিয়েন্টেড ক্লাস হবে, যে যেটা হবে পুরো ইংলিশের সিলেবাসটা। নাম্বার টু, যেটা খুব গুরুত্বপূর্ণ, এই জায়গাটা অ্যানালিসিস, অর্থাৎ কোন জায়গা থেকে কতগুলো কি কোশ্চেন আসে। কারণ আমরা যে বলছি জেনারেল ইংলিশ, এর মধ্যে দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে আমাদের গ্রামার, আর আরেকটা পার্ট হচ্ছে ভোকাবুলারি। ঠিক আছে? তো গ্রামারের মধ্যে আমরা জানি অনেক কিছু রয়েছে, পার্টস অফ স্পিচ, তার মধ্যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন, অনেক কিছু রয়েছে। ওদিকে টেন্স, ন্যারেশন, ভয়েস চেঞ্জ, এদিকে তোমার আর্টিকেল, অনেক কিছু রয়েছে। তো কোথা থেকে কতগুলো কি কোশ্চেন আছে, সবগুলো কি সমান গুরুত্বপূর্ণ? তো এই অ্যানালিসিস জায়গাটা খুব ভালো করে বুঝতে পারবে, যে 15 নম্বরের মধ্যে আমি ধরে নিচ্ছি তোমার 8 নম্বরে আসে গ্রামার, আর 7 নম্বর আসে তোমার ভোকাবুলারি। তো 8 নম্বর যে গ্রামার আসে, গ্রামারটা কোন জায়গাগুলো থেকে আসে, যে প্রিপোজিশন থেকে বেশি আসে, না টেন্স থেকে বেশি আসে, না অ্যাডজেক্টিভ থেকে বেশি আসে, না আর্টিকেল থেকে আসে, এই জায়গাটা তুমি ভালো করে জানতে পারবে। একই রকম ভাবে যেটা বললাম ভোকাবুলারি, তো এই ভোকাবুলারির মধ্যে আমরা জানি অনেক কিছু রয়েছে, কি কি, সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ফ্রেজাল ভার্ব, গ্রুপ ভার্ব, ইডিয়মস, এই জায়গাগুলো রয়েছে। কোথা থেকে কতগুলো কি আসে, বা স্পেলিং মিস্টেক, এই ব্যাপারগুলো। তো কোথা থেকে কতগুলো কি কোশ্চেন আসে, কোনটা তুলনামূলক গুরুত্বপূর্ণ বেশি, কোনটা তুলনামূলক কম গুরুত্বপূর্ণ, কোনটা আমাদের এই গ্রুপ সি গ্রুপ ডির মধ্যে আসে না। তো অ্যানালিসিস পার্টটা খুব গুরুত্বপূর্ণ। তৃতীয় যে জায়গাটা, সেটা হচ্ছে অবশ্যই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ডিসকাশন হবে, যে প্রিভিয়াস ইয়ারে কেমন কি কোশ্চেন এসে, এবং তার রেসপেক্টে মানে কতটা কি ইয়ে করা যায়, কিভাবে আমাদের প্রিপারেশন, এই সবকিছু আগামীকাল এই ইংলিশ ক্লাসে দেখা হবে। চতুর্থ যেটা রয়েছে অঙ্ক, আমার মতে দ্বিতীয় বড় জায়গা, বা ভুল বললাম, দ্বিতীয় ছোট ইয়ে জায়গা, মানে এটা সব থেকে ছোট, এটা দ্বিতীয় ছোট জায়গা। ঠিক আছে? তো এর একটা লিমিটেড সিলেবাস আছে, এর একটা নির্দিষ্ট ইয়ে আছে। এখানে আমাদের কোথাও অঙ্ক উল্লেখ করা নেই, অ্যারিথমেটিক মানে পাটিগণিত, সরাসরি পাটিগণিত বলেছে। কারণ অঙ্ক বললে অনেক কিছু চলে আসে, পাটিগণিত, বীজগণিত, পরিমিতি, এছাড়া তো জ্যামিতি, সম্পাদ্য, উপপাদ্য, এ তো অন্য পাটে চলে গেল, ছেড়ে দাও। এখানে কিন্তু শুধুমাত্র অঙ্ক বলেনি, পাটিগণিত বলে দিয়েছে। তো পাটিগণিতের সেই চ্যাপ্টার গুলো, পাটিগণিতে আমাদের কম বেশি 15-16টা চ্যাপ্টার রয়েছে। এই নিয়ে আমি পরে কথা বলবো, কারণ এই সাবজেক্টটা আমি মোটামুটি জানি। তো এইগুলো নিয়ে আমি পরে কথা বলবো, অর্থাৎ শনিবার দিন দেখবো অঙ্কের ক্লাস রাখা রাখা রয়েছে। তো শনিবারের অঙ্কের ক্লাসে আমি এই নিয়ে বিস্তারিত কথা বলবো তোমাদের সাথে। ঠিক আছে? তোমাদের সাথে আমি এই নিয়ে বিস্তারিত কথা বলবো শনিবারের ক্লাসে। তো আপাতত যতক্ষণ না এ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা এই নিয়ে বা আমাদের যা কিছু রয়েছে সেটাকে নিয়ে আমরা ডিসকাশন করতে থাকি। ঠিক আছে? আর এই অঙ্কের ক্লাসটা আমরা শনিবার আরো বিস্তারিত জানবো, আরো বিস্তারিত কথা বলবো শনিবারের ক্লাসে। এই এই যা কিছু ইংলিশে দেখলাম, সেগুলোই এখানে বাংলাতে দেওয়া আছে। ঠিক আছে? একই রকম ভাবে গ্রুপ ডির ক্ষেত্রে 45টা কোশ্চেন থাকবে, 45 নম্বর থাকবে। ঠিক আছে? আমাদের মনে রাখবে গ্রুপ সি গ্রুপ ডির কোথাও কিন্তু নেগেটিভ মার্কিং নেই, একটা খুব বড় সুবিধা বলতে পারো, নেগেটিভ মার্কিং নেই। তবে এটা সুবিধার তুলনায় অসুবিধায় তুলনামূলক বেশি যারা ডিজার্ভিং ক্যান্ডিডেট তাদের জন্য। ঠিক আছে? নেক্সট যেটা বলার, এখানে যে বললাম 3টে সেগমেন্ট ইংলিশ বাদ দিয়ে, জেনারেল নলেজ, অ্যারিথমেটিক, কারেন্ট অ্যাফেয়ার্স আর অ্যারিথমেটিক, এই 3টে সেগমেন্ট রয়েছে। 3 × 45, সরি 3 × 15, মানে হচ্ছে 45, এই রয়েছে আমাদের টোটাল মার্কস। আবারও বলছি, এখানে কিন্তু ইংলিশটা নেই, কিন্তু তুমি যেহেতু গ্রুপ সি টার্গেট করছো, ক্লার্ক টার্গেট করছো, তাই তোমার কিন্তু আলাদা করে ওই গ্রুপ ডি কে দেখছো না, কারণ গ্রুপ সি দেখলে গ্রুপ ডি আলাদা করে দেখার দরকার পড়বে না। এগুলো বাংলাদেশ সিলেবাস রয়েছে, এই সিলেবাস, এগুলো হচ্ছে কমিশন নির্ধারিত সিলেবাস, মানে যেটা কমিশন যেটা দিয়েছে, সেই নির্ধারিত কমিশনের ওয়েবসাইট থেকে বের করা সিলেবাস, এই একই জিনিস আমি এতক্ষণ ধরে যা যা দেখালাম, সেই একই জিনিস রয়েছে এখানে। এটা গ্রুপ দিয়ে ওই একই জিনিস রয়েছে, যা কিছু এইমাত্র দেখালাম সেগুলোই এখানে রয়েছে। এখানটায় যেটা বলার, আমি এখানে দুটো তিনটে কথা বলতে চাই, যে আমরা এতক্ষণ ধরে বলছিলাম যে টোটাল নাম্বার অ্যাকচুয়ালি কিন্তু 100। আবারও বলছি, টোটাল নাম্বার কিন্তু 100। আমরা এতক্ষণ দেখছিলাম 60 নম্বর হচ্ছে পরীক্ষা, 60 নম্বর কি না রিটেন, যে আমাদের 4টে সেগমেন্ট থাকবে, 4 × 15 60 নম্বরে থাকছে। এই যে লিখিত পরীক্ষা 60 নম্বর, বাকি এই জায়গাটা রয়েছে একাডেমিক 10 নম্বর, টাইপিং রয়েছে 25, আর ইন্টারভিউ রয়েছে 5। এই জায়গাটাকে কিন্তু এই কারুকার্য করে 20+5 করতে পারে। 20 হচ্ছে টাইপিং টেস্ট, আর 5 নম্বর চলে আসবে তোমার এক্সপিরিয়েন্স। এই জায়গাটা কিন্তু আসছে, যেটা আগে ছিল না। এই এক্সপিরিয়েন্সটা তোমরা জানো এসএলএসটির মধ্যে ঢুকিয়েছে, মানে এই একটু কয়েকদিন আগে যে টিচার রিক্রুটমেন্টের পরীক্ষা হলো, সেখানেও ওই এক্সপিরিয়েন্সটাকে ঢুকিয়েছে। এখানেও কিন্তু এরকম একটা কায়দা করে ঢোকানো হচ্ছে, যাতে
কিছু ছেলে মেয়ের সুবিধা, আশা করি বুঝতে পারছো কোন জায়গাটা বলতে চাইছি। তো এই হচ্ছে। এবার নেক্সট যেটা বলার, এগুলো তো বললাম আর আমি এগুলোতে যাচ্ছি না ডিটেলসে। এখানে পুরো ডিটেলস সবকিছু ওইভাবে বাংলাতে দেওয়া আছে, ঠিক আছে। আবারও বলছি, এখানে কিন্তু আমাদের সমস্ত কিছু, আমি যে সাবজেক্ট গুলো বললাম না, দেখো একটু, দেখো ভূগোল, অর্থনৈতিক বিজ্ঞান, রাজনীতি, ভারতের সংবিধান, বৈজ্ঞানিক গবেষণা, ইতিহাস, আহ ইতিহাস, এইগুলো সব। অর্থাৎ আমাদের, আবারও বলছি, কিন্তু সাবজেক্টিভ জিকে 15 নম্বর, এবং এটাও কিন্তু একেবারে কম না, অনেকটা। মূলত যে চারটে সেগমেন্ট বললাম বা চারটে জায়গা বললাম, সব থেকে গুরুত্বপূর্ণ কি কি বললাম, আমরা বললাম হচ্ছে ইতিহাস, দেন ভূগোল, দেন রাজনীতি বা ভারতের সংবিধান, বললাম, আমরা বললাম হচ্ছে তোমার এটা কি বলে, সায়েন্স, এই যে বৈজ্ঞানিক গবেষণা বা বিজ্ঞান, যেটা সায়েন্স যেটা বললাম। আর আরেকটা যেটা বললাম হচ্ছে স্ট্যাটিক জিকে। ঠিক আছে, স্ট্যাটিক জিকে বলতে এই যে এইগুলো ঢুকে যাচ্ছে, যে সাম্প্রতিক ইভেন্ট, বা এই যে সাহিত্য সংস্কৃতি, বা আমি যদি আরো একটু কিছু বলি, যে স্ট্যাটিক জিকের মধ্যে কি রয়েছে, যদি এর আলাদা ক্লাস রয়েছে, জানতে পারবে তোমরা। স্ট্যাটিক জিকের মধ্যে মূলত রয়েছে তোমার এই ধরনের ঘটনাগুলো, যে ধরে নাও যে আমাদের রাজ্য পশু কি, রাজ্য প্রাণী কি, ঠিক আছে, এই যে রাজ্য ফুল, রাজ্য গাছ, এগুলো কোনটা, এগুলো কিন্তু সব স্ট্র্যাটেজিকের মধ্যে ঢুকে যাচ্ছে, এগুলো কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স নয়, ঠিক আছে। এবার ধরো বিভিন্ন রকমের, যে আমাদের রাজ্যে অনেক রকমের নৃত্য রয়েছে, একই রকম অন্যান্য রাজ্য, বিভিন্ন রকমের রাজ্য নৃত্য রয়েছে। তারপরে বিভিন্ন রকমের যে উৎসব, বিভিন্ন রাজ্যের বিভিন্ন যে উৎসব, বিভিন্ন বড় বড় মন্দির অথবা মসজিদ, বা ধরে নাও যে এই যে ধরো জিআই ট্যাগ, এই সব কিছু কিন্তু আমাদের স্ট্র্যাটেজিকের মধ্যে ঢুকছে, ঠিক আছে। তো এই জায়গাটাও তুলনামূলক গুরুত্বপূর্ণ আছে, এই জায়গা থেকেও কিন্তু আমাদের কোশ্চেন আসে, বরাবর এখান থেকে কিন্তু কোশ্চেন আসে। তো এই জায়গাগুলোকে মূলত দেখার জায়গা, এইগুলো কিন্তু তোমাকে আলটিমেট দেখতে হবে। আমি নেক্সট পার্টে চলে গেলাম। এই পর্যন্ত একটু আমাকে জানিও যে কারো কোনো কোশ্চেন আছে কিনা। আমি কোর্স ফি নিয়ে সবকিছু বলে দেবো ডিটেলসে। যেদিন অঙ্কের ক্লাস রয়েছে শনিবার দিন, সেই দিনের ক্লাসে আমি বিস্তারিত জানিয়ে দেবো। আপাতত যে পরপর যে 4 দিনের ক্লাস শিডিউল রয়েছে, এগুলোকে মন দিয়ে করার চেষ্টা করো, ঠিক আছে। আগে সেই জায়গাগুলোকে দেখো, কারণ ওই তুমি 4 দিন পর্যন্ত আদৌ পৌঁছাতে পারবে কিনা সেটাই সন্দেহ। তো এখনই বলে কি লাভ আছে। আমরা শুরু করেছিলাম কতজনকে, প্রায় 115-20 জন ছিল। এখন আমি দেখতে পাচ্ছি ওই 95-97 জন রয়েছে। আরো আধ ঘন্টা 40 মিনিট যেতে দাও, দেখো কোথায় নেমে যায়। তা আমি ওই যে বললাম না, যে 15 লাখ ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করবে, আলটিমেট কিন্তু 4 লাখ ক্যান্ডিডেট কিন্তু পরীক্ষায় বসবে। বাকিরা অ্যাকচুয়ালি ওই কাউন্টিং এর জন্য, মানে সরকারকে টাকা দেওয়া, ফর্ম ফিল আপ করা, বা এই এত ক্যান্ডিডেট আমাদের ফর্ম ফিল আপ করেছে শুনতে বেশ একটা ভালো লাগে না, এই ব্যাপারটা। এরা কিন্তু অ্যাকচুয়ালি ওই শুধুমাত্র দলে ভারী করার জন্য। তাই এখানেও তাই, অনেক ক্যান্ডিডেট হচ্ছে যারা শুধুমাত্র এসছে দেখতে, আর কোনো কিছু না। এই পর্যন্ত কারো কোনো অসুবিধা নেই তো? তাহলে আমরা নেক্সট পার্টে যাবো। এই পর্যন্ত কারো কোনো অসুবিধা নেই তো? তাহলে আমরা নেক্সট পার্টে যাবো। একটু জানিও যে কারো কোথাও কোনো অসুবিধা আছে কিনা, তাহলে সেই পার্টটা নিয়ে আবার ডিসকাস করে দেওয়া যেতে পারে, ঠিক আছে। চলো, আমি নেক্সট পার্টে চলে আসছি। যে পার্টটা আমি এখন ডিসকাস করতে যাচ্ছি, এটা আমাদের ন্যাচারালি, আমাদের কিন্তু ইয়ে নেই, মানে তুমি অন্য কোথাও পাবে না। এখন আমি যে পার্টটা বলতে চাইছি, একটু প্লিজ অ্যাক্টিভ থেকো। কারণ ওই জড় বস্তু হিসাবে তুমি তো আশেপাশে কত কিছু পড়েও থাকি, তাই না। আমি আমি আমার কথা হচ্ছে যে যদি থাকতেই হয়, তাহলে প্রপারলি তোমার যে সংবেদন যেটা রয়েছে, তুমি যে সাড়া দাও, তোমার মধ্যে যে উত্তেজনা রয়েছে, এইগুলোকে শো করো। কারণ তুমি আশেপাশে প্রচুর এরকম পাবে মানুষ, যেগুলো তোমাকে টেনে নেওয়ার জন্য বসে রয়েছে, এই কোথায় যাচ্ছে, বস এখানে বসে একটু গল্প করি, এরকম লোক প্রচুর পাবে। ওরকম লোক পাবে না, দৌড়া বাবা তুই দৌড়া, পড়ে গেলে আমি আছি। তো যদি পায়ের আঙুল উল্টে যায়, নখ উল্টে যায়, হাঁটুর থেকে চামড়া ছিঁড়ে যায়, ওরকম আমি ন্যাকড়া বেঁধে দেবো, আমি ওষুধ লাগিয়ে দেবো, আমি ব্যান্ডেজ করে দেবো, তুই দৌড়া। এরকম লোক খুব একটা পাবে না। আছে নাকি এরকম কারোর? তাই আবারও বলছি যে ওই এমনি জড় পদার্থ অনেক কিছু রয়েছে, মানে নিজেকে প্রমাণ করো যে তুমি উত্তেজনায় সাড়া দাও, তুমি ঠিকঠাক নাও সবকিছু, ঠিক আছে। কারণ ওই অ্যামিবাও শ্বাস গ্রহণ করে, তাই না। আমি আশা করি বোঝাতে পারছি কি বলতে চাইছি। যদি তুমি তোমার নিজের অস্তিত্ব নিজেই স্বীকার না করো, তো অন্যেরা তো স্বীকারই করবে না। নিজেকে বোঝাও, জানাও।
চলো আমি নেক্সট পার্টে চলে গেলাম। আমি আবারও বলছি, এই এখন থেকে যে কথাগুলো বলবো সেগুলো দেখবে গায়ে লাগছে, কারোর কারোর আবার চামড়া ভেদ করে দেখবে একটু হাড়ের মধ্যে ঢুকে যাচ্ছে, হাড়টাও একটু লাগছে, মানে একটু দেখো যদি শুনতে পারো কষ্ট করে। চলো আমি সেকেন্ড পার্টে চলে গেলাম। এই পার্টটা যেটা বললাম, যে যেটা আমি এখন ডিসকাস করতে চলেছি, যেটা বলতে চলেছি, এই জায়গাটা তুমি সব জায়গায় পাবে না, ঠিক আছে, বা একসঙ্গে এত কিছু পাবে না। ওই যে বললাম একটু লাগতে পারে। চলো এই জায়গাটা ছিলাম। আমি আগেই বলে দিলাম যে আমাদের যে পরপর যে শিডিউল গুলো রয়েছে, আজ আমাদের 22 অক্টোবর। বলাই আছে যে তোমার রয়েছে কি বলে, 22 অক্টোবর রয়েছে সিলেবাস অ্যান্ড জেনারেল ডিসকাশন। এই জায়গাটা রয়েছে আজকের ক্লাস যেটা হচ্ছে। আগামীকাল থেকে আমাদের পুরোপুরি সাবজেক্ট ক্লাস হবে 23 অক্টোবর, যেটা রয়েছে ইংলিশ গ্রামার। 24 অক্টোবর রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স, সিএ অ্যান্ড স্ট্যাটিক জিকে, এই পার্টটা রয়েছে। 25 অক্টোবর অঙ্কের ক্লাস থাকবে। এই ক্লাস আমি নিজে থাকবো, অঙ্কের ক্লাসটা আমি নেব, এবং এখানে গিয়ে আমি সমস্ত ডিটেলস আবারও শেয়ার করে দেবো। ঠিক আছে, এই জায়গাগুলোতে আমি শুরু বা শেষে থাকবো, কিন্তু আলটিমেট সাবজেক্টের ক্লাস আমি করাবো না। সাবজেক্টের ক্লাস যিনি সাবজেক্ট এক্সপার্ট ফ্যাকাল্টি রয়েছেন তিনি করাবেন। ঠিক আছে, আমি শুরু বা শেষে থাকবো, একদম এই ক্লাসটাতে আমি আবার থাকবো। চলো আমি তাহলে এই জায়গার সিলেবাসের জায়গাটা হলো জেনারেল ডিসকাশনের জায়গাটা চলে আসছি, ভালো করে বুঝবে। আবারও বলছি যে যেটা বলছিলাম না, যে এই এতক্ষণ ধরে যে বললাম যে ঠিক আছে 115 জন এসেছিল, এখন 100 জন হয়ে গেছে, বা কিছু এই যাচ্ছে আসছে এই ব্যাপারগুলো। আবারও বলছি, তোমাকে কোথাও না কোথাও গিয়ে মানে এই ফিল্ডে যদি নাম লেখাতে হয়, তোমাকে বুঝতে হবে যে অ্যাকচুয়ালি ব্যাপারটা কিভাবে হয়। মানে এরকম ভাবে তুমি ভেবো না ঠিক আছে আমি এটা পরীক্ষায় বসলাম, ফর্ম ফিল আপ করলাম, কিছু এদিক ওদিক থেকে কিছু নোটস, কিছু স্টাডি ম্যাটেরিয়াল, কিছু পিডিএফ, এর থেকে দু চারটে বই কিনে নিয়ে আসলাম। ব্যাপারটা ঠিক সেইভাবে না। এখানেও কিন্তু পিওর একটা ওই পাটিগণিতের খেলা চলে, অর্থাৎ তুমি কিভাবে তোমার এটাকে রিপ্রেজেন্ট করছো, ঠিক সেই অনুসারে তুমি রেজাল্ট পাবে। ঠিক আছে, এবার যদি ধরে নি ভাগ্য, স্যার ও তো একটা আমি আমার এমন কাউকে জানতাম যে সারা বছর পড়েই নি, এটা ওটা করে চাকরি পেয়ে গেছে, ওর এই প্রচুর রয়েছে, ওর ভাগ্য রয়েছে, সেগুলো আলাদা কথা। যা কিছু তোমার হাতে নেই সেটা ভেবে লাভ নেই, যা কিছু তুমি পাল্টাতে পারো না সেটা ভেবে লাভ নেই। ভাবো না একবার যে 16 সেপ্টেম্বর থেকে এই ফর্ম ফিল আপটা শুরু হওয়ার কথা ছিল, সেটা গিয়ে 3 তারিখ না নভেম্বরের 3 তারিখে ফর্ম ফিল আপ হবে। যদি 3 তারিখ পিছিয়ে 13 তারিখ করে দেয়, তুমি কিছু করতে পারবে? তুমি কিছু করতে পারবে? আনসার না। তুমি এও বলতে পারো ঠিক আছে দেখবো চেষ্টা করব, পারবে না, কিচ্ছু করতে পারবে। অর্থাৎ যেখানে তোমার ক্ষমতা শূন্য সেখানে চিন্তা ভাবনা করাটা বোকামি, কিন্তু যেখানে তুমি কিছু করতে পারো সেই জায়গাটা নিয়ে চিন্তা ভাবনা করো। আবারও বলছি, কারণ এই ফর্ম ফিল আপ হবে বা এই পরীক্ষা নেওয়া হবে বা যা কিছু, এখানকার অ্যাডমিনিস্ট্রেশন, এখানকার পলিসি মেকার আমরা কেউ নই। তাই এটাকে নিয়ে ভেবে এই নিয়ে চারটে গল্প শোনা, এই নিয়ে চারটে এখানে ওখানে লেখা, এই নিয়ে চারটে ভিডিও দেখা, আলটিমেট তুমি বলো তো, যে তুমি ধরে নাও যে ওই 16 সেপ্টেম্বর, অনেকে জানো তো আমি ডেট ভুল বলছি না তো, 16 সেপ্টেম্বর ফর্ম ফিল আপ করা হওয়ার কথা ছিল, আজ প্রায় 1.5 মাস হতে চলো, 16 সেপ্টেম্বর 16 অক্টোবর হয়ে গেছে, মোটামুটি 1.5 মাস পরে গিয়ে ফর্ম ফিল আপ হবে। ঠিক আছে, এই এই পর্যন্ত এই নিয়ে তুমি কত জায়গায় কত কিছু লেখা পড়েছো, কত কিছু দেখেছো, কত ভিডিও দেখেছো, ওর সাথে কথা বলেছো, তাই তো? আলটিমেট কোনো কিছু পাল্টেছে? কিছু পাল্টাতে পেরেছো? কোনো পরিবর্তন করতে পেরেছো? কিন্তু মাঝখান দিয়ে লস কার হয়েছে? তোমার কিছু এনার্জি নষ্ট হয়েছে, সেটাকে যদি তুমি খুব বেশি এতে করো তাহলে তোমার কিছু সময় নষ্ট হয়েছে, এই তো। তাহলে আলটিমেট তোমার কিন্তু লাভ একটু হয়নি, বরং আমি তোমার গ্যারান্টিতে বলতে পারি কি খুব সামান্য হলো, ছোট হলো ক্ষতি হয়েছে। তাই যে পার্টে তোমার যোগ্যতা নেই, ক্ষমতা নেই, যেখানে তুমি পলিসি মেকার নাও, যেখানে তুমি অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটি নাও, তাহলে সেই ভেবে বা সেই জায়গা ভেবে লাভ নেই। ওই যে বললাম 3 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হওয়ার কথা, ওটা যদি আবারও 1 মাস পিছিয়ে দেয়, আমার তোমার কিচ্ছু করার নেই। তুমি কেউ কিচ্ছু করতে পারবো না। তাই ওই জায়গা ভেবে লাভ নেই, বরং যেটা ভাবতে পারো, যেটা করতে পারো, তোমার হাতের মধ্যে যেটা রয়েছে তুমি সেটাকে করো। আমি বলবো ফার্স্ট এই ফিল্ডে যদি নাম লেখাতে হয়, নিজেকে যদি সাইন করতে হয়, এখানে যদি তোমার এই রুক্ষ পথের মধ্যে নিজের পদচিহ্ন আঁকতে হয়, তাহলে প্রথম যে স্টেপ যেটা রয়েছে সেটা হচ্ছে ধৈর্য। যদি এটা তুমি দেখাতে না পারো, আমি বলবো এই ফিল্ড ছেড়ে বেরিয়ে যাও, এটা তোমার জন্য না। মনে রেখো, তুমি 700 বছর বাঁচবে না, বাঁচবে তো 70 বছর,
70 বছরের মধ্যে 60 বছর তোমার, বাকি 10 বছর আবার নাতি নাতনি ছেলে মেয়ে ওরা শাসন করবে, ওটা খাবে না, ওখানে যাবে না, এটা দেখবে না, ওর সাথে কথা বলবে না, তাই তো? অলরেডি গড়ে যদি বলি এখানে 28-30 বছর গড় বয়স। আমাদের এই ক্লাসের যারা রয়েছে 90+ রয়েছে, তো এদের গড় বয়স হচ্ছে কত? 28-30 বছর, 28-30 বছর। সেই জায়গা থেকে একবার ভেবে দেখো, 28-30 বছর হয়ে গেছে, হাতে রয়েছে কত? আর 30-32 বছর, খুব বেশি হলে 35 বছর, তার বেশি তো না। তাহলে এই জায়গার মধ্যে তোমাকে সবকিছু করতে হবে। তাই আবারও বলছি, আর এক্সপেরিমেন্টের জন্য এসো না যে ঠিক আছে এই যে আছে অনেকে এখানে হয়তো, আমি ওই জন্য তোমাকে আগেই প্রথমে বললাম, ভালো লাগছে না, সময় নষ্ট হচ্ছে, ভ্যালু পাচ্ছ না, ডেটা নষ্ট হচ্ছে, টাটা, বেরিয়ে যাও। কারণ আবারও বলছি, এক্সপেরিমেন্ট আর করো না, তোমার লাইফকে নিয়ে ওই গিনিপিক আর সেজো না, আর গিনিপিক সেজো না যে ঠিক আছে এখানে বলেছে ফ্রিতে ক্লাস হবে, চলো একটু গ্রুপে জয়েন করে দেখি, আজকের থেকে বলেছে ক্লাস হবে, চলো গিয়ে দেখি কি হচ্ছে। এইগুলো করো না। যেখানে তোমার মনে হচ্ছে এখান থেকে ভ্যালু পাচ্ছ, ওয়েল অ্যান্ড গুড থেকে যাও, মনে হচ্ছে না পাচ্ছি না, বেরিয়ে চলে যাও। এই ব্যাপারগুলোকে বোঝার চেষ্টা করো। এখানে প্রত্যেকটা জিনিস ঠিক অঙ্কের মতো হয়। 1+1 2 যোগ 1, মানে 1+1 যোগ করলে যেমন 2 হয়, 2-এর সাথে 1 যোগ করলে 3 হয়, ঠিক এখানেও তাই। তুমি যেরকম ভাবে ওই অ্যাডিশন সাবট্রাকশন করতে পারবে ঠিক সেই রকম। ঠিক এই জায়গাটাকে বোঝার চেষ্টা করো, বা তুমি এই জায়গাটাকে মেনে চলার চেষ্টা করো। তাহলে ফার্স্ট যেটা বললাম সেটা হচ্ছে ধৈর্য, এটা যদি তুমি দেখাতে না পারো এই ফিল্ড তোমার জন্য না। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে রেগুলারিটি। সেকেন্ড পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে রেগুলারিটি বা কনসিস্টেন্সি, যে তুমি সেই রেগুলারিটি বা কনসিস্টেন্সি এখানে রাখতে পারছো কিনা, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই রেগুলার পড়াশোনা মানে তোমার হোক না, সে আজ কালী পুজো, দুর্গা পুজো, ভাইফোঁটা, যাই হোক না কেন, তুমি তোমার যে নির্দিষ্ট যে টাইম, সেটাকে তুমি এখানকার জন্য কনজিউম করবেই যে কোনো শর্তে। এবার এটা বিভিন্ন ব্যতিক্রম জায়গা রয়েছে, আমি এই রেগুলারিটি জায়গা নিয়ে ডিটেলসে কথা বলবো, একটু পরে কথা বলবো। 3 নম্বর আমি আসছি, যেটা আমাদেরকে আলটিমেট ডাইরেকশন চেঞ্জ করে, ডাইরেকশন চেঞ্জ করে, আমি আবার বলছি ডাইরেকশন চেঞ্জ করে, সেটা কি না? হার্ড ওয়ার্ক। হার্ড ওয়ার্ক, একটু আগে এই ওয়ার্ডগুলোর সাথে পরিচিত হয়েছে কম বেশি, কিন্তু এই হার্ড ওয়ার্ক ব্যাপারটা গাধাও করে। তাহলে গাধার সাথে আমাদের বেসিক পার্থক্য কোথায়? না, গাধা স্মার্টনেস জানে না, আর আমরা স্মার্টনেস জানি, যে স্মার্ট হার্ড ওয়ার্ক। অর্থাৎ আমি একটু আগেও বলছিলাম জিকের মধ্যে অনেকগুলো সাবজেক্ট রয়েছে, তাই না? বা ইংলিশের মধ্যে, অঙ্কের মধ্যে অনেকগুলো এ রয়েছে, সব জায়গা থেকে সমান কোশ্চেন আসবে না। দেখা গেল পার্সেন্টেজ প্রফিট অ্যান্ড লস এই জায়গা থেকে 2-4টে কোশ্চেন আসবে, আবার হয়তো অ্যালিগেশন থেকে একটা কোশ্চেন আসবে। এবার তুমি যদি সবাইকে সমান গুরুত্ব দাও তাহলে তুমি ডুববে। তাই এই স্মার্টনেস তোমাকে দেখাতে হবে। কারণ তুমি যেটা আলটিমেট শো করবে, তোমার বাড়ির লোক কি দেখবে না? ছেলে প্রচুর পড়াশোনা করছে, গাতিয়ে পড়ে যাচ্ছে, পায়ের নিচে বালিশ দিয়ে পড়ে যাচ্ছে, দিনের মধ্যে পড়ছে, রাত্রেবেলা পড়ছে, ওখান থেকে পড়ছে, ওখান থেকে পড়ছে, আলটিমেট রেজাল্ট পেলে না। তার মানে তুমি পড়েছো, প্রচুর হার্ডওয়ার্ক করেছো, কিন্তু স্মার্টনেস নেই। আমি বলবো আজকে থেকে প্রত্যেকটা কাজের মধ্যে তোমার স্মার্টনেস রাখো, প্রত্যেকটা কাজের মধ্যে। এই যে আমরা কথা যা কিছু বলছি সেখানেও তোমার স্মার্টনেস রাখো, প্রত্যেকটা কথার মধ্যে, প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে তোমার স্মার্টনেস রাখো। জেনে রেখো, আজকে আমরা যে দুনিয়ার মধ্যে রয়েছি, যেভাবে আমরা চলছি, যে ওয়েতে আমাদের চলছে, এখানে একমাত্র নিজেকে আপগ্রেড করতে পারো, ফার্স্ট যেতে পারো, বা প্রতিযোগিতায় তুমি একজনের থেকে আগে চলতে পারো, এটা সব থেকে যদি কেউ বড় কাজ করে থাকে তাহলে হচ্ছে স্মার্টনেস। আবারও বলছি, আমরা সবাই লাইনে দাঁড়িয়ে রয়েছি, মানে ধরে নাও আমি সেই 100তম ব্যক্তি, 100 জন লাইনে দাঁড়িয়ে রয়েছে, আমি সেই 100তম ব্যক্তি, আর ওখানে বলা আছে 20 জন নেবে, অর্থাৎ 100 জন লাইনে দাঁড়িয়ে রয়েছে, এর মধ্যে থেকে মাত্র 20 জনকে নেবে। তাই আমি যদি আমার স্মার্টনেস দেখাতে না পারি, তাহলে কিন্তু আমি ওই 100 জায়গাটা কোনোদিন পাল্টাতে পারবো না। বা আমার পেছনে যে ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে 101 নম্বর, সে যদি আমার থেকে স্মার্ট হয়, তাহলে একটা সময় ও কিন্তু আগে চলে আসবে 100 নম্বরে, আমার পজিশন 101-এ চলে আসবে। ঠিক উল্টোটাও তাই, আমি যদি আমার স্মার্টনেস দেখাতে পারি, তাহলে আমি কিন্তু এই 100 থেকে এক সময় 95, 90, 80, 70, 60, 50-এ চলে আসবো। যত আমি এই জায়গাটাকে কমাতে পারবো, আমার চান্সেস তত বাড়বে। মানে ব্যাপারটা এরকম যে 2024-এ হয়নি, 2025-এ হবে, 2025-এ হয়নি, 2026-এ হবে, পুলিশে হয়নি, গ্রুপ সি গ্রুপ দিতে হবে, গ্রুপ সি গ্রুপ দিতে হবে না, স্টাফ সিলেকশন কমিশন হবে, নইলে রেলে হবে, নইলে পঞ্চায়েতে হবে, নইলে ক্লার্কশিপে হবে, কোথাও না কোথাও গিয়ে হবে, কোথাও না কোথাও। কারণ তুমি কিন্তু এটা ভেবে বড় হওনি, এটা ভেবে পড়াশোনা করোনি আমি গ্রুপ সি গ্রুপ ডি দেবো আর অন্য কিছু দেবো না। তুমি কিন্তু এই যে পড়াশোনা করছো, আজকে গ্রুপ সি গ্রুপ ডি বেরোতে চলেছে,
তুমি এটা নিয়ে, কারণ কথা রয়েছে খুব তাড়াতাড়ি পঞ্চায়েতের পরীক্ষা বেরোবে, ওখানেও মাধ্যমিক কোয়ালিফিকেশন রয়েছে, কালকে যেই পঞ্চায়েত বেরোবে তুমি ওখানেও আবার অ্যাপ্লাই করবে, তাই না? তার মানে তুমি কিন্তু এই জন্য বড় হওনি, এই জন্য পড়াশোনা করনি, এই জন্য চিন্তা ভাবনা করনি, তুমি তোমার একটা টার্গেট হচ্ছে কি, আমি একটা জব চাই। তাই যে বললাম, সেটা পুলিশ হোক, গ্রুপ সি গ্রুপ ডি হোক, পঞ্চায়েত হোক, সেন্ট্রালের কিছু হোক, স্টেটের কিছু হোক, সবকিছু তোমার জন্য অ্যাকসেপ্টেবল। তোমার আলটিমেট উদ্দেশ্য কি? একটা জব। তাই এই জায়গাটায় তুমি তোমার স্মার্টনেস দেখো, আবারও বলছি স্মার্টনেস। সেই সেই জন্য যেটা বললাম, যে এখানে হবে না তো ওখানে হবে, 25 হয়নি তো 26 হবে, ঠিক পার্থক্য এতটুকু। নেক্সট, এই যে যে কথাগুলো বলছি, দেখো কয়েকজন ক্ষেত্রে মনে হচ্ছে যে হ্যাঁ এই তো বেশ ভালো বলছে, একটা কনফিডেন্সের জায়গা পাচ্ছি, একটু মোটিভেট হচ্ছে, এই তো একটু এনার্জি আসছে। কিন্তু এই জায়গাটা খুব বেশি দিন বা খুব বেশিক্ষণ কাজ করবে, মানে আমার এই কথাগুলো তোমার কাছে হয়তো 3 দিন 5 দিন 7 দিন পর্যন্ত মনে থাকবে, তারপর তুমি আবার সে যা ছিলে তাই, যেখানে ছিলে সেখানে ভুলে যাবে, আবার সবকিছু যেখানে ছিলে সেখানে। কিন্তু এটা তোমাকে কন্টিনিউ রাখতে হবে, যদি তুমি এটাকে এখান থেকে হারিয়ে যাও, আবার তুমি যেখানে ছিলে সেখানে পৌঁছে যাবে। তাই এটাকে ধরে রাখার উপায় কি, মানে এর তো এমন নয় যে বাজারে কোনো ওষুধ পাওয়া যায়, একটা খেয়ে নিলাম 3 দিন চললো, 3 দিন পরে আবার একটা খেয়ে নিলাম, চলো আবার 3 দিন চললো কি 7 দিন চললো, এরকম তো ব্যাপার নেই। তাহলে এখান থেকে এই সেলফ মোটিভেট হওয়ার মানে জায়গা কোথায়, কিভাবে হবে? তাহলে আমাদেরকে আরেকটু পেছন দিকটা যেতে হবে, যে কোন পয়েন্টটা, সেটা যদি বলি তাহলে বলবো প্যাশন। প্যাশন, দেখো এখনো পর্যন্ত ধরো তুমি এখানে রয়েছো, তার কারণ যে তোমার মধ্যে একটা প্যাশন রয়েছে, বা আরো স্পেসিফিক বললে বলতে পারি যে তোমার মধ্যে প্যাশন বলতে যেটা, যে তোমার একটা সরকারি চাকরি চাই, তোমার একটা সরকারি চাকরি চাই, তাই তো? এই সাউন্ড সবার ঠিক আছে? সাউন্ড বলছো কম আসছে, কম আসছে না তো? মানে সাউন্ড ঠিক আছে তো? তোমার একটা সরকারি চাকরি চাই, এই যে আমি একটু আগে বললাম গ্রুপ সি গ্রুপ ডি কিন্তু তোমার কাছে এতটা ইম্পর্টেন্ট না। কালকে যে পঞ্চায়েত বেরোবে, তুমি পঞ্চায়েতের জন্য আবার পরীক্ষায় বসবে, কালকে যে ক্লার্কশিপের ফর্ম ফিল আপ শুরু হবে, তুমি কিন্তু আবার ক্লার্কশিপের ফর্ম ফিল আপ করতে যাবে, তাই তো? এগুলো সবই মাধ্যমিক কোয়ালিফিকেশন রেসপেক্টে। কালকে যে পুলিশ হবে, যাদের পুলিশের কোয়ালিফিকেশন বা সেই যোগ্যতা, মানে ওখানে তো একটা হাইট মেজারমেন্টের জায়গা রয়েছে, সেগুলো যদি তোমার মধ্যে এলিজিবিলিটি আর থাকে, তুমি আবারও সেখানেও চলে যাবে। তাই এই জায়গাটার ক্ষেত্রে আমাদের যদি বলি একটা প্যাশনের যে জায়গাটা, সেটা হচ্ছে আমাদের একটা জব চাই, একটা জব। এই জায়গাটা অনেকের থাকে খুব সুপ্ত অবস্থায়, গুপ্ত অবস্থায়, সুপ্ত। এই যাদের ক্ষেত্রে খুব সুপ্ত অবস্থায় রয়েছে, তারাই দেখবে এদিক ওদিক ছোটাছুটি করছে, মানে কিছু দূর গেল, কেউ বললো না ওদিকে ভুল যাচ্ছি, সেদিকে ঠিক না, আবার তুমি এদিকে চলে গেলে, কোন রকম জাজমেন্টে যাচ্ছ না, আবার এদিকে যেতে যেতে বলছে না তুই তো ভুল যাচ্ছিস, আগেরটা ঠিক ছিল, আবার তুমি ওইদিকে হাঁটা শুরু করলে, আবার কিছু দূর গিয়ে তুই বুঝতে পারলে না, আবার কেউ বললো না এদিকে না, এদিকে না, আগেরটা ঠিক ছিল, আবার তুমি ওদিকে হাঁটা শুরু করলে। এই ঘটনা দেখো, এরকম না যে রেয়ার কেস, প্রচুর ছেলে মেয়ের সাথে রয়েছে, প্রচুর ছেলে মেয়ের সাথে প্রতিদিন ঘটছে, প্রতিদিন হয়ে চলেছে। যদি এই জায়গাগুলো খুব সুপ্ত অবস্থায় থাকে, তাহলে তোমার মধ্যে দেখবে এই ঘটনাগুলো ঘটছে। আর এগুলো যদি একটু জাগ্রত হয়, কংক্রিট হয়, তাহলে দেখবে এত সহজে হবে না। মানে আমি তোমাকে বললেই তুমি দুম করে ঘুরবে না, অবশ্যই তুমি তোমার রাস্তা চেঞ্জ করবে, কিন্তু একটু ভেবে চিন্তে, যে এটা বললো তো ঠিক বলছে কি, আদৌ এই লোকটা আহ কথাগুলো গ্রহণযোগ্য, তুমি ভাবনা চিন্তা করে তারপরে। আমি বলছি না যে তুমি যাচ্ছ আর এটা কোনোদিন চেঞ্জ করবে না, এদিকেই যাবে, শুধু এদিকে আর যাবে না, সেটা বলছি না, কিন্তু অ্যাটলিস্ট বললাম যে না এটা ভুল পথ, তুমি দুম করে এদিকে আর মন নেবে না, তুমি ওখানে বসে ভাববে, দুবার চিন্তা করবে, ঠিক আছে? তো সেই পয়েন্টের থেকে দাঁড়িয়ে আমি কিন্তু এই জায়গায়, আমি তো বারবার বলছি যে টপিক যদি তোমার পোষাচ্ছে না, বেরিয়ে যাও না, কেন রয়েছো? কেন রয়েছো? তো মোটিভেশন অলরেডি আছে, তাহলে কেন রয়েছো? শুধু ক্লাস ছেড়ে না, গ্রুপ ছেড়ে বেরিয়ে যাও না বাবা, কেন ডিস্টার্ব করছো? কেন ডিস্টার্ব করছো? মোটিভেশন অলরেডি রয়েছে, তাহলে এতদিন ধরে বসে রয়েছে কেন? কেন এখানে রয়ে এসছো? এতদিন কিছু করতে পারোনি কেন? মানে মূল উদ্দেশ্য কি, অন্যকে ডিস্টার্ব করা? বেরিয়ে যাও না, এত সহজ করে বলছি, পোষাচ্ছে না? আমি তো রিপিটেড, আমি ভাব বাচ্চা কথা বলছি না, দেখো তাহলে যদি না হয় তাহলে বেরিয়ে যাও, না হলে আছে, না হলে ওই রকম ভাব বাচ্চা কথা বলছি, আমি ইয়ে শুনতে কথা বলছি, থাকো নলে বেরিয়ে যাও, আমি তো রিপিটেডলি বলছি বেরিয়ে যাও না, আবারও বলছি বেরিয়ে যাও না, না পোষালে চুপচাপ বেরিয়ে যাও, কিন্তু ফার্দার ডিস্টার্ব করবে না, না পোষালে চুপচাপ প্লিজ বেরিয়ে যাও। আমি আগেও বলে দিলাম যে সস্তা জায়গাটাই খুঁজবে না, ব্যাপারটাকে ঠিক ওইভাবে সস্তা হিসাবে নেবে না। লাস্ট বারের মতো বলছি, যার পোষাচ্ছে না, যার মনে হচ্ছে তুমি ভ্যালু পাচ্ছ না, মোবাইলের ডেটা নষ্ট হচ্ছে, সময় নষ্ট হচ্ছে,
সিম্পলি বেরিয়ে যাও, শুধু এখান থেকে না, গ্রুপ ছেড়ে বেরিয়ে যাও। কোথাও এরকম টাইপের কোনো কিছু বলা নেই যে থাকতেই হবে। আমি ঠিক এই টোনে কথা বলা বেশি পছন্দ করি, কারণ লাইফে কোনো কিছু খুব সহজে হয় না। আজ পর্যন্ত যা কিছু অ্যাচিভ করেছো তা খুব সহজে আসেনি। নেক্সট যে জায়গাটা ছিলাম, তাহলে এই জায়গাটা যদি কংক্রিট থাকে তাহলে দেখবে তোমার মধ্যে এই ঘটনাগুলো ঘটছে না। নেক্সট আমাদের যেটা আমাদের যেটা মূলত আমাদের চালনা শক্তি বলতে পারবো, মানে আমি এতক্ষণ ধরে যা কিছু বললাম সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা, যেটা আমাদেরকে আলটিমেট আমাদেরকে ঠিক করে দেয় কি করা উচিত কি করা উচিত না, সেটা কি না, ডেডিকেশন। ডেডিকেশন অর্থাৎ তোমার ইয়েস নো এর ডেফিনেশন কে ঠিক করে দেয়? ডেডিকেশন। অর্থাৎ আজ তুমি কাকে হ্যাঁ বলবে কাকে না বলবে বা কিভাবে কি করবে, এই জায়গাটা কে ঠিক করে দেয়? না, ডেডিকেশন। ডেডিকেশন বা ডিটারমিনেশন। অর্থাৎ এটা এতটাই গুরুত্বপূর্ণ জায়গা, এতটাই এ জায়গা যে ধরে নাও যে ব্যাপারটা এরকম যে তুমি প্রতিদিন বন্ধুদের থেকে বসে 2 ঘন্টা করে আর কি আড্ডা মারতে, চায়ের থেকে বসে বন্ধুদের থেকে বসে 2 ঘন্টা করে আর কি আড্ডা মারতে, তোমাকে কেউ পরিবর্তন করতে পারেনি, বাড়ি থেকে বকাবকি দিয়ে অন্য কিছু করে কেউ পরিবর্তন করতে পারেনি। হঠাৎ করে তোমার মধ্যে এই ব্যাপারগুলো কে ঠিক করে দিচ্ছে না, কে পাল্টাচ্ছে তোমাকে? ওই ডেডিকেশন। যে তুমি আগে 2 ঘন্টা 3 ঘন্টা ধরে বসতে, এখন তুমি মাত্র 1 ঘন্টা করে বসছো, এখন তুমি 1 ঘন্টা করে যাচ্ছ। আগে সপ্তাহে 7 দিন যেতে, এখন সপ্তাহে 6 দিন যাচ্ছ, 5 দিন যাচ্ছ। আগে সারাদিন মোবাইল ঘাঁটতে, এখন সেখান থেকে কিছুটা হলেও বেরিয়ে এসছো। আগে প্রচুর গেম খেলতে, এখন আর গেম খেলছো না বা সেই নিয়ে সময় নষ্ট করছো না। এগুলো কে ঠিক করে দেয়? ডেডিকেশন। আবারও বলছি, এই জায়গাগুলোকে বোঝার চেষ্টা করো। যতক্ষণ না তোমার এই জায়গাটা কংক্রিট হচ্ছে ততক্ষণ তোমার মধ্যে এই চেতনার জায়গাটা আসবে না। আমি এইগুলোকে পুরো প্রপারলি এক্সপ্লেন করবো এক এক করে। নেক্সট এই জায়গাটা যদি পুরোপুরি তোমার কাছে কংক্রিট থাকে, এই জায়গাটা যদি পুরোপুরি তোমার কাছে কংক্রিট থাকে, তাহলে তুমি জেনে রাখো এখান থেকে তুমি আনকন্ডিশনাল এনার্জি পাবে, আনকন্ডিশনাল সাপোর্ট পাবে। এই তোমার মোটিভেশন বলো বা এই যে তোমার হার্ডওয়ার্ক বলো, যে তোমার রেগুলারিটি বলো, এগুলোকে কন্টিনিউ মেনটেন করার জন্য আনকন্ডিশনাল এনার্জি পাবে এগুলোকে মেনটেন করার জন্য। এই জায়গাটাকে তোমাকে দরকার। যতক্ষণ না এই জায়গাটা কংক্রিট তৈরি হচ্ছে ততক্ষণ এই আমার মতো লোকজনও তোমাকে খুব বেশি দিন বা খুব বেশি ধরে রাখতে পারবে না, বা তুমি নিজেকেও কোথাও না কোথাও গিয়ে, যখন এই জায়গাটা পুরোপুরি তোমার মধ্যে তৈরি হয়ে যাচ্ছে, তোমার মধ্যে জন্ম নেবে কনফিডেন্স প্লাস মোটিভেশন। ঠিক আছে, আমি 1টা মিনিট তোমার থেকে টাইম নিচ্ছি, এই জায়গাটা কিভাবে কি হয় আমি বলছি। 1টা মিনিট আমাকে টাইম দাও। 7টায় আমাদের ক্লাস চলছে, ক্লাসটাকে একটু ওপেন করে 1টা মিনিট আমাকে একটু টাইম দাও। 1টা মিনিটের মধ্যে আমি ব্যাক করছি। 1 মিনিট আমার সময় লাগবে, তার মধ্যে ব্যাক করছি। হয়ে গেছে, আমি 1 মিনিটের মধ্যে জাস্ট স্টার্ট করে দিচ্ছি। চলো, যে জায়গাটা ছিলাম, তাহলে এই জায়গাটা দেখো, এই কনফিডেন্স মোটিভেশন ব্যাপারটা কি আমি তোমাকে আগে বলে দিই। এই যে ধরো আমরা ছোটবেলা থেকে অ ক খ এবিসিডি শিখলাম না, তার অ্যাপ্লিকেশন আমরা কোথায় পাচ্ছি? না ওই বাবা লিখতে শিখেছি, মা লিখতে শিখেছি, বা ধরে নাও আমি সেন্টেন্স ক্রিয়েট করতে শিখেছি যে আমার নাম, মাই নেম ইজ, মাই ফাদার নেম ইজ, মাই মাদার নেম ইজ, আই লিভ ইন। এই যে যে কথাগুলো বলছি এগুলোই হচ্ছে এই কনফিডেন্স মোটিভেশনের মতো। অর্থাৎ এতদিন পর্যন্ত তোমার এই জায়গাগুলো দেখবে কেউ দেখতে পাচ্ছে না, কেউ দেখতে পাচ্ছে না।
বা তুমিও সেই অর্থে কিছু ফিল করতে পারবে না, তুমিও সেই অর্থে কোনো কিছু ফিল করতে পারবে না। ফিল করতে পারবে কোথা থেকে? এই জায়গা থেকে ফিল করতে পারবে। এবার এই জায়গাটা তৈরি হচ্ছে কোথায়? এর আগের যে স্টেপগুলো, এই যে পয়েন্টগুলো বললাম, এই পয়েন্টগুলো থেকে তৈরি হচ্ছে। তাই এইগুলো যদি টিউনিং ঠিকঠাক না হয়, তাহলে এই কনফিডেন্স বা মোটিভেশনের জন্ম নেবে না, কোথাও না কোথাও গিয়ে তোমার লুজ করবে। মানে ধরো তুমি খুব কনফিডেন্ট, তারপরে হয়তো কোন একটা জায়গায় একটা বড় ক্ষতি হয়ে গেল, কি তুমি দুম করে হোঁচট খেয়ে পড়ে গেলে, দেখবে আবার তোমার সবকিছু কনফিডেন্স নষ্ট হয়ে গেল। কিন্তু ওই জায়গাটা যদি ঠিকঠাক থাকে, অর্থাৎ তুমি যদি তোমার ABCD 1 2 3 4 এগুলো যদি খুব ভালো জানো, তাহলে তোমার যে কোনো সেন্টেন্স তৈরি করতে দিক না কেন, খুব কঠিন শব্দ হলেও তুমি আস্তে আস্তে সিলেবেল ভাগ করেও তুমি সেগুলোকে লেখার চেষ্টা করতে পারবে বা লিখবে। বা হয়তো লিখতে গিয়ে ভুল হলো একবার দুবার, তারপরে দেখবে ঠিক হচ্ছে। তাই এখানেও ঠিক একই রকম, যে যদি উপরের যে জায়গাগুলো বললাম ওগুলো যদি প্রপার টিউনিং থাকে, তাহলে কিন্তু এই জায়গাগুলোতে অসুবিধা হবে না। আদারওয়াইজ এই জায়গাগুলোতে কিন্তু ল্যাক করবে। যখন কনফিডেন্স মোটিভেশন তোমার মধ্যে ঠিকঠাক কাজ করবে, তোমার মধ্যে জন্ম নেবে সাকসেস। সাকসেস ঠিক আমাদের এতটুকু জায়গা, এখান থেকে শুরু হচ্ছে আর এইখানে গিয়ে শেষ হচ্ছে। আমি এতক্ষণ ধরে যা কিছু বললাম সবগুলো পিওর টেকনিক্যাল একটা জায়গা বললাম, পিওর টেকনিক্যাল জায়গা। এবার অ্যাপ্লিকেশন কিভাবে করবে, মানে অ্যাপ্লাই কিভাবে করবে, তোমার লাইফে কিভাবে অ্যাপ্লাই করবে, রেগুলারিটি কি করে মেনটেন করবে, হার্ড ওয়ার্ক করতে বললেন, স্মার্টনেস করতে বললেন, ব্যাপারটা কি, স্মার্টনেসটা কি, মানে কোথায় আমি স্মার্টনেস দেখাবো, কিভাবে আমি দেখাবো, এই জায়গাটা যদি বলি, তাহলে এই জায়গাটা আমাদেরকে এইরকম আসছে। দেখো আমি প্রথম এক এক করে লিখছি, যে স্টেপ নাম্বার 1 স্টেপ নাম্বার 2 লিখে লিখে করছি। যাদের মনে হচ্ছে দরকার রয়েছে, যাদের ম্যাচ করছে, তারা সিম্পলি অ্যাপ্লাই করার চেষ্টা করবে, যাদের মনে হচ্ছে দরকার নেই অ্যাপ্লাই করবে না। আমি চাইলে আরো ভালোভাবে বলতে পারতাম, কেউ বলছে না বাবা বসো বাবা দেখছি বাবা হচ্ছে বাবা, আমি ওই ধরনের বিশ্বাস করি না। ওগুলোর জন্য প্রচুর মহামানব মার্কেটে রয়েছে, যে তোমাকে তেল দিতে পারবে, ঘি দিতে পারবে, বাটার দিতে পারবে, ওরা রয়েছে। আমি ওই হতে বিশ্বাস করি না। রেগুলার এরকম 2টো করে ডেমো ক্লাস চলছে, এই এখন একটা, আবার রাত 8টা থেকে আরেকটা চলবে, রেগুলার বসছি। তাই এই 2 4 জন ছেলে মেয়ে কে কি বললো ওতে আমার কিচ্ছু যায় আসে না, কে কি বললো কিচ্ছু যায় আসে না। যার দরকার নেই সিম্পলি বেরিয়ে যাবে। আমি এই টোনে কথা বলা বেশি পছন্দ করি, কারণ আমি আবারও বলছি, তুমি আজ পর্যন্ত যেটাকে তুমি অ্যাচিভমেন্ট মনে করো না, যে ধরো তোমার মাধ্যমিকের রেজাল্ট, তুমি একটা খুব রিমার্কেবল মার্কস পেয়েছো মাধ্যমিকে, একটা তোমার একটা ভালো রেজাল্ট, তুমি আর ভেবে দেখেছো ওই মাধ্যমিকের রেজাল্টের পেছনে যারা তোমাকে বাহবা দিতে এসছে, এই রেজাল্ট দেখে ওর পেছনে ব্যাকগ্রাউন্ড একবার দেখেছো তো? কেউ শুনেছে তোমার থেকে যে কত ঘন্টা তুমি পড়াশোনা করেছিলে, কিভাবে পড়াশোনা করেছিলে, কি কি স্যাক্রিফাইস করেছো? শীতকালের বিয়ে বাড়ি তুমি যেতে পারোনি, বৌদির কুকুরের জন্মদিন ছিল তুমি যেতে পারোনি, অন্যান্য পার্টি ছিল তুমি যেতে পারোনি, ঠিক বলছি তো? কত কিছু তুমি স্যাক্রিফাইস করেছো, তবে ওই জায়গাটা পৌঁছাতে পেরেছি। তাই আবারও বলছি, যে যা কিছু তুমি চোখে দেখতে পাও তা সব সময়ের জন্য সঠিক না। যা তোমাকে আকর্ষণ করছে, যা তোমাকে টানছে, তা কখনোই ঠিক না। বরং তুমি এক্সাম্পল দেখলে বুঝতে পারবে, বিরিয়ানি আমাদের সবসময় টানে, তাই না? আমি জিজ্ঞাসা করি আমাদের প্রিয় খাবার কি, কেউ বলবে না উচ্ছে সেদ্ধ, কেউ বলবে উচ্ছে শুক্তো, উচ্ছের তরকারি, উচ্ছে ভাতে, কেউ বলবে যে আমার প্রিয় খাবার উচ্ছে ভাতে? কেউ বলে না। বা কারোর প্রিয় খাবার উচ্ছে হয় না, কিন্তু উপকারের দিক থেকে উচ্ছে কিন্তু সেরা, বিরিয়ানি নয়। তাই আবারও বলছি, যে আমি এই যেভাবে কথা বলছি বা যা কিছু, এটা যদি তোমার মনে হচ্ছে তোমার সাথে সাইকোলজিক্যাল ম্যাচ করছে, ওয়েল অ্যান্ড গুড, থাকো। আদারওয়াইজ তুমি জানো কি করতে হবে, বহুবার বলে দিয়েছি। ফার্স্ট স্টেপ যেটা করবে, ফার্স্ট ফার্স্ট যেটা করবে দেখো, সেটা হচ্ছে তোমার প্রথম স্টেপ, স্টেপ নাম্বার 1, যে তোমার অবজেক্টিভ ঠিক হয়ে গেছে। অবজেক্টিভ ঠিক হয়ে যে তোমার একটা জব চাই, তোমার একটা জব চাই। এবার এই জায়গার ক্ষেত্রে কিন্তু আমি কোনো কিছু বলিনি, বা ধরে নাও এখানে কেউ আছো যাদের হয়তো কোয়ালিফিকেশন রয়েছে বিএড বা ডিএলএড, তোমার টিচিং জব হলে খুব ভালো হয়, ঠিক আছে এই মুহূর্তে হচ্ছে না, গ্রুপ সি গ্রুপ ডি দেখছি, এরকম কোনো ব্যাপার আছে তো, বা থাকতে পারে। তো আলটিমেট দেখো কিছু না কিছু একটা জব তোমার কাছে, কারণ এই মুহূর্তে পেটে খিদে রয়েছে, খাবার দরকার। এবার যখন পেট ভর্তি থাকবে তখন কিন্তু আমি বলবো যে আমার এই মুহূর্তে বিরিয়ানি ভালো লাগছে না, পোলাও ভালো লাগছে না, আমার এই মুহূর্তে ফ্রাইড রাইস ভালো লাগবে, তখন ভাবা যাবে। কিন্তু এই মুহূর্তে খিদে লেগেছে, এই মুহূর্তে আলু সিদ্ধ ভাত বা ডাল সিদ্ধ ভাত আমার কাছে বেশ পছন্দের। তাই ফার্স্ট হচ্ছে জব। এবার এটাকে যদি তোমাকে অ্যাচিভ করতে হয়,
তাহলে এর জন্য সম্ভাব্য বাধা বা পসিবল বেরিয়ার কি কি রয়েছে, বেরিয়ার কি কি রয়েছে আগে সেগুলোকে দেখো। যে দেখবে হয়তো তুমি পুরো একটা ফুল টাইম জবের মধ্যে রয়েছে, যে তুমি ফুল টাইম জব করো, বা তোমার বিয়ে হয়ে গেছে, তোমার একটা নিজস্ব সংসার রয়েছে, ছোট ছোট বাচ্চা, দু একটা ছেলে মেয়ে রয়েছে, এছাড়া বিভিন্ন কিছু হতে পারে, তোমার সোশ্যাল মিডিয়াতে এডিক্টেড, তোমার প্রাইভেট টিউশন, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, বন্ধুদের ঠেক চায়ের আড্ডায় যেগুলো বললাম একটু আগে, রিলস, এই ব্যাপারগুলো দেখবে কিছু না কিছু তোমার মধ্যে রয়েছে। আমরা কেউ এর বাইরে না, কেউ বলতে পারবে না এই পয়েন্টের বাইরে অন্য কিছু আছে, আরো কিছু থাকতে পারে, কিন্তু এর মধ্যে অনেকেই রয়েছে। আমি বলবো এগুলোকে প্রাইমারি সেকেন্ডারি দুটো ভাগে ভাগ করো। আমি এগুলোকে কখনো মুখে বলবে না। কারো কারো মনে হচ্ছে দূর এগুলো থেকে 4টে বই কিনে নিয়ে এসে পড়তে বসবে এত এত সময় নষ্ট না করে, ভাই তুমি পড়তেই পারবে না। আমি ধরো বলে দিলাম যে চলো এই 4টে বই কিনে নিয়ে এসো, 4টে বই কিনলে হয়ে যাচ্ছে, ধরো 4টে বই 2000 টাকা দাম, ধরো 4টে বই 2000 টাকা দাম, তুমি যদি কিনেও নিয়ে আসো পড়তে পারবে না। শুরু করবে কোথা থেকে? আমি যদি জিজ্ঞাসা করি শুরু করবে কোথা থেকে, ধরো আমি অঙ্ক করাই, তো আমি যদি বলি অঙ্কের 5টা বই, তুমি মার্কেটে বা কোনো একটা লাইব্রেরিতে গিয়ে 5টা অঙ্কের বই পাশাপাশি খুলবে, তাদের সূচিপত্র কনটেক্সটটা বের করবে, কন্টেন্টের মধ্যে দেখবে যে কোন একটা বই সংখ্যা তত্ত্ব দিয়ে শুরু করেছে, সংখ্যা ও সংখ্যা তত্ত্ব মানে নাম্বার সিস্টেম দিয়ে শুরু করেছে, কোন একটা বই অ্যাভারেজ দিয়ে শুরু করেছে, গড়, কোন একটা বই এলসিএম এসএফ লসাগু গসাগু দিয়ে শুরু করেছে, কোন একটা বই পার্সেন্টেজ দিয়ে শুরু করেছে, আর কোন একটা বই শুরু করেছে তোমার ওই টাইম অ্যান্ড ওয়ার্ক দিয়ে। কোন বইটা সঠিক, কোন বইটা ভালো, কোন চ্যাপ্টার তুমি আগে করবে? কোন রিপ্লাই আছে? আজকে আমরা সবার হাতে অ্যান্ড্রয়েড ফোন রয়েছে, এআই ইউজ করি, তুমি চাইলে এরকম কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক জিকে, আদার্স জিকে, ম্যাথ এসব বাড়ি বসে পেয়ে যেতে পারো। তারপর তুমি কিছু করতে পারছো? তারপরেও তুমি কিছু করতে পারছো কেন জানো? যে তোমার সাইকোলজিক্যাল সেট আপ রেডি হয়নি, তুমি এখনো পর্যন্ত তোমার মেন্টাল সেট আপই রেডি হয়নি। হ্যাঁ রেশিও প্রপোর্শন আছে, হ্যাঁ আগে করবো রেশিও প্রপোর্শন, হ্যাঁ ডেফিনেটলি। তো সেই জন্য বলছি আছে তো কিছু বই যে নাম্বার সিস্টেম দিয়ে শুরু, কিছু বই তো আছে অ্যাভারেজ দিয়ে শুরু, এই চ্যাপ্টারগুলোই তো মূলত হয়। তো আমি সেই জন্য বলছি কিছু কিছু বই আছে স্কোয়ার রুট কিউব রুট দিয়ে শুরু রয়েছে, কোথাও বা সার্চ ইন্ডেক্স নাম্বার মানে সূচককরণে দিয়ে শুরু রয়েছে, কোথা দিয়ে শুরু করবে? তো সেই জন্য আর কি বলছি যে তুমি চাইলেও এরকম ভাবে করতে পারবে না। আজকের দিনে দাঁড়িয়ে তুমি দেখো অনেকগুলো গ্রুপে রয়েছে, কোথাও না কোথাও পিডিএফ বিক্রি হচ্ছে, কোথাও না কোথাও এ হচ্ছে, কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। তাই আবারও বলছি এই জায়গাগুলোকে তুলনামূলক গুরুত্ব দেওয়া বেশি, ঠিক আছে? ডেফিনেটলি সবই করতে হবে, কিন্তু আছে না একটার সাথে, যেমন এই যে বললো রেশিও প্রপোর্শন, আমাদের করা উচিত সেটা যে রেশিও প্রপোর্শন দিয়ে শুরু করাটা ভালো, আগে রেশিও প্রপোর্শন দিয়ে শুরু করা ভালো। কারণ রেশিও প্রপোর্শন বলতে পারো আমাদের অ্যারিথমেটিকের একটা মাদার চ্যাপ্টার। যেদিন আমরা অঙ্কে বসবো সেদিন আমরা দেখবে এইগুলো দিয়ে বলছি, এই কথাগুলোই বলছি যে আমরা রেশিও প্রপোর্শন, তারপরে তোমার যে যেটা পার্সেন্টেজ বলো, ওদিকে ডেসিমাল ফ্র্যাকশন বা নাম্বার সিস্টেমের জায়গা বলো, এগুলো তুলনামূলক আমরা আগে গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু একদম শেষে যাব ওই টাইম অ্যান্ড ডিস্টেন্স, তোমার সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, এগুলো আমরা পরে যাব। এই একই জিনিস যে বই সাজেস্ট করো, আমি এই মাত্র ধরে কি বললাম যে তুমি বই কিনে নিয়ে আসলেও পড়তে বসতে পারবে না, তুমি পড়তে বসতে পারবে না, তোমার সামনে হয়তো পরীক্ষা রয়েছে বা কিছু, ফর্ম ফিল আপ করছো, তাই তুমি পড়তে পারবে, কিন্তু কন্টিনিউটি রাখতে পারবে না। আমি চলো আরেকটু এগোই, তাহলে যে জায়গাটা ছিলাম, বাকি দায়িত্ব তোমার, দেখো আর কি অ্যাপ্লাই করবে না করবে, কি করবে না করবে তোমার দায়িত্ব, লাইফ তোমার, তুমি কিভাবে তোমার লাইফ সাজাবে দায়িত্ব তোমার। যে জায়গাটা ছিলাম যে তাহলে কিছু আছে তোমার কাছে প্রাইমারি, কিছু আছে তোমার কাছে সেকেন্ডারি। তো প্রাইমারি জায়গাগুলো কিছু আছে যেগুলো তুমি চাইলেও মিনিমাইজ করতে পারবে না, যে তোমার দুটো বাচ্চা রয়েছে বা কেউ হয়তো জব করে, তুমি চাইলেও জবটাকে এখন ছেড়ে দিতে পারবে না, তাই না? কিন্তু ওই জায়গাগুলোকে কিভাবে কি করবে আমি এই জায়গাটা পরে আসছি, এই জায়গাটা বলে দিই। এই জায়গাগুলোর ক্ষেত্রে তোমায় কিন্তু নিজের মতো করে সুন্দর করে টিউনিং করতে হবে, না হলে আমি একটু পরে আজকে এই জায়গাটা নিয়ে ডিটেলসে কথা বলবো। সেকেন্ড স্টেপ যেটা, সেটা বলবো যে নিজের চারিপাশে একটা বাউন্ডারি ওয়াল ক্রিয়েট করো। আমরা গরুকেও যেভাবে মাঠে চড়তে দিই, যে যা বাবা চড়ে খা, ঠিক একই রকম ভাবে তোমার মধ্যে একটা এরকম একটা জায়গা, একটা বাউন্ডারি তৈরি করো, যে এই বাউন্ডারির মধ্যে তুমি কাউকে অ্যালাউ করবে না, এর মধ্যে নিজের ফোন, তোমার খুব কাছের লোকজন এর মধ্যে অ্যালাউ করবে না। আমি টাইমের ক্ষেত্রে বলবো আমাদের যে 24 ঘন্টার সময়,
তার মধ্যে এটাকে বলা হয় যে 8 ঘন্টা করে ভাগ করে করো, যে 8 ঘন্টা নিজের উন্নতির জন্য, নিজের প্রিপারেশনের জন্য দাও। আমি বলবো এই 8 ঘন্টা দরকার পড়ে না যদি তুমি সিস্টেমেটিক ওয়েতে চলো। আমি যেটা তোমাদেরকে সাজেস্ট করি, এখন যেহেতু আমাদের সেই সময় নেই, কিন্তু আমি বলবো একজন ফ্রেশার ক্যান্ডিডেট যে কিনা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের পর থেকে চাকরির জন্য চিন্তা ভাবনা করছে, আমি তাদের কথা বলবো যে তুমি লাইফে নিজেকে 1000 দিন টাইম দাও, নিজেকে পুরোপুরি 1000 দিন নিজেকে টাইম দাও, 1000 দিন। ঠিক আছে? আমরা দেখো মাধ্যমিকের জন্য কতগুলো দিন সময় দিয়েছি, উচ্চ মাধ্যমিকের জন্য কতগুলো দিন সময় দিয়েছি, বা একটা গ্রাজুয়েশন ডিগ্রি করতে গেলে কতদিন সময় দিয়েছি, মাস্টার ডিগ্রি করতে গেলে কতদিন সময় দিয়েছে। তাহলে সবকিছুর জন্য তুমি একটা নির্দিষ্ট বা একটা নির্ধারিত জায়গা রয়েছে, এখানে কেন নেই? তাহলে তুমি প্রথমেই বলতে পারো আমাদের যেটা সাইকোলজিক্যাল সেট আপ হয় সেটা হচ্ছে এরকম, আমি জানি যে আমি আজ 2025-এ যদি আমি গ্রাজুয়েশনে ভর্তি হই, 3 বছর পর 2028 সালে আমার একটা কলেজ বা ইউনিভার্সিটির সার্টিফিকেট ধরিয়ে বের করবে। কিন্তু এখানে আমি যদি আজ থেকে পড়াশোনা শুরু করি, আমি 3 বছর পরে গিয়ে চাকরি পাবো এমন কথা বলতে পারবেন আমাকে? এই জায়গাটা অনেকের ক্ষেত্রে রয়েছে। একবার খেয়াল করে দেখো যে এইটা তোমার সাথে ম্যাচ করছে কিনা। ঠিক আছে? তাহলে এই জায়গাটার ক্ষেত্রে যদি বলি, তাহলে প্রথমে আমাদের এই জায়গাটার ক্ষেত্রে প্রথমে বলবো যে 1000 দিন নিজেকে টাইম দাও, এবং প্রত্যেক বছর 1000 ঘন্টা পার ইয়ার নিজেকে টাইম দাও। 1000 ঘন্টা পার ইয়ার মানে কম বেশি 3 আওয়ার্স পার ডে হিসাবে আসে, 3 ঘন্টা পার ডে। যদি কেউ প্রপারলি 3-3.5 ঘন্টা পার ডে দেয়, তার জন্য ওই 5-7 ঘন্টা 10 ঘন্টা দরকার পড়বে না, 5-7 ঘন্টা 10 ঘন্টা দরকার পড়বে না। কারণ ম্যাচিওর ব্রেনে আমরা 3 ঘন্টায় অনেক কিছু করতে পারি, অনেক কিছু করতে পারি একটা ম্যাচিওর ব্রেনে। ঠিক আছে? এর বেশ কিছু ট্যাকটিক আছে, আমি সেগুলোতে আসছি, আজই হয়তো অনেকটা জায়গা আমি কভার করে ফেলবো। তো যেহেতু আমাদের হাতে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি 3 মাসের মাথায়, যে আমাদের গ্রুপ সি গ্রুপ ডি 3 মাসের মাথায়, সেখানে কিন্তু তোমার এই 3 ঘন্টা থিওরি কাজ করবে না। আমি বলবো এখানে এখন যে অবস্থায় দাঁড়িয়ে রয়েছে তাতে করে কিন্তু আমাদের 6-7 ঘন্টা পার ডে টাইম দিতে হবে, 6-7 ঘন্টা পার ডে আমাদের কিন্তু টাইম দিতে হবে। তো আমি যদি এখান থেকে একটা ছোট্ট ক্যালকুলেশন করি এই হিসাবে, যে আমি যদি ধরে নিই 6 ঘন্টা পার ডে ইন্টু 7 দিনে 1 সপ্তাহ, আবারও বলছি 6 ঘন্টা পার ডে, নট এ ম্যাটার অফ জোক। এটা ভেবো না যে তুমি বা আমরা যে এই 20-22 বছর, 25 বছর বা 28 বছরে দাঁড়িয়ে রয়েছে না, এই সময় দাঁড়িয়ে 6 ঘন্টা ম্যানেজ করা মানে শুধুমাত্র টাফ বললেও কম বলা হবে। এটা তুমি চাইলেও পুরো 1 সপ্তাহে 1 দিন বের করতে পারবে না, পুরো এন্টায়ার 1 সপ্তাহে 1 দিন বের করতে পারবে না। ঠিক আছে? কিন্তু আমাকে এইখানকার জন্য বলতে হবে। কিন্তু ভেবে দেখো একবার যে পার ডে 3 ঘন্টা করে বের করা যায়। তাই তুমি যদি এখন থেকে ভাবো যে আমার একটা কিছু করা দরকার, নিজের আইডেন্টিটি ক্রিয়েট করা দরকার, নিজের একটা পজিশন, নিজের একটা তোমার সোশ্যাল যে আমার যে পরিচিতি, আইডেন্টিটি, সেটা যদি করা দরকার, আমি বলবো নিজেকে 1000 দিন পুরোপুরি নিজেকে টাইম দাও, এবং সেই জায়গা থেকে কোনো কিছু তুমি দেখবে না, কোথাও কোনো কিছু দেখবে না, এবং পার ডে অন্তত কমপক্ষে 3 ঘন্টা, 3 থেকে 3.5 ঘন্টা নিজেকে টাইম দেবেই। দেখো তুমি তোমার যেটাকে চাইছো সেটা তুমি অ্যাচিভ করতে পারো। তো এই মুহূর্তে আমি গ্রুপ সি গ্রুপ ডি তে চলে আসি। তো 6 আওয়ার্স পার ডে হিসাবে 7 দিনে 1 সপ্তাহ মোটামুটি 42 ঘন্টা, আমি রাফলি এটাকে 40 ঘন্টা নিচ্ছি পার উইক, তাই তো? 7 দিয়ে গুণ করলাম মানে 40 ঘন্টা পার উইক। তো 40 ঘন্টা পার উইক আমাদের 4 সপ্তাহ 1 মাস, মানে কম বেশি 160 ঘন্টা পার মান্থ। আমি এটাকে বলছি 150 ঘন্টা পার মান্থ করো, 150 ঘন্টা পার মান্থ। দেখো এখান থেকে আমি কি কি বাদ দিলাম, সপ্তাহে 2 ঘন্টা মানে 8 ঘন্টা, আর এদিকে মাসে 10 ঘন্টা, 10 আর 8 18 ঘন্টা তোমাকে এমনি বাদ দিয়ে দিলাম, 10 আর 8 18 ঘন্টা বাদ দিয়ে দিলাম। যদি তুমি এগুলোকে এরকম ভাবে মেনে চলো, তাহলে দেখবে এরকম প্রচুর সময় পাচ্ছ যেখানে তোমার দরকার পড়বে না। কারণ কোনো দিন এরকমও পাবে যে 3 ঘন্টার জায়গায় তুমি 4-5 ঘন্টাও টাইম দিতে পেরেছো। কিন্তু এমনও দিন আসবে যে তোমার তো নিজের কারোর বিয়ে বাড়ি রয়েছে, সেখানে তোমাকে যেতেই হবে, বা কোন একটা বিপদের মধ্যে, কোন একটা অ্যাক্সিডেন্টের মধ্যে পড়ে গেছো, সেই তুমি 1 সপ্তাহ হয়তো পড়াশোনা করতে পারলে না। তাই এইগুলোকে কিন্তু অ্যাভারেজ ওয়েতে মেনটেন করতে হবে। কিভাবে কি করবে আমি আজকে বলবো সবই। তো 150 ঘন্টা পার মান্থ, তারপরেও দেখো যে আমি 4 সপ্তাহে 1 মাস নিয়েছি, তাই তো? মানে আমি বলছি মাস কত দিনের, 28 দিনের, আরো তুমি সপ্তাহে মানে মাসে আরো 2 দিন থেকে 3 দিন, এই অক্টোবর মাস 31 দিনের মাস, নভেম্বর মাস 30 দিনের মাস, আরো মাসে অন্তত 2 থেকে 3 দিন সময় পাচ্ছ। আমি বলবো যাও লাইফে চড়ে খেয়ে এসো, যা যা ইচ্ছা করছো সব করে এসো।
কিন্তু এতটুকু সময় নিজেকে দাও। 150 ঘন্টা পার মান্থ, 3 মাস হিসাবে কাউন্ট করছি, 3 দেড়ে 450 ঘন্টা, 450 ঘন্টা। একবার ভেবে দেখো, ম্যাচিওর ব্রেনে যদি এটা তুমি ঠিকঠাক অ্যাপ্লাই করতে পারো। আবারও বলছি, আমি শুধুমাত্র গ্রুপ সি গ্রুপ ডি বলছি না, আমি পার্টিকুলার কোনো অঙ্কের চ্যাপ্টারের কথা বলছি না, আমি পার্টিকুলার ইংলিশের কথা বলছি না, আমি ওভারঅল শুধুমাত্র এই পড়াশোনার বাদ দিয়ে আমি অন্য যে কোনো এক্সাম্পল নিচ্ছি। ধরো গিটার, তোমার ধরো গিটারের খুব শখ, বাবা সে সামর্থ্য ছিল না যে তুমি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের সময় গিটারের কথা বাবাকে বললে তাড়া করবে তোমাকে। ধরো তোমার মধ্যে একটা সামর্থ্য এসছে, তুমি চাইলে একটা গিটার কিনে নিয়ে আসতে পারো। তুমি যদি একটা গিটার কিনে নিয়ে এসে আগামী ওই গিটারের পিছনে 3 মাস ধরে 450 ঘন্টা টাইম দাও, একবার শুধু জাস্ট চোখ বুঝে এই কথাটা ভাবো যে তোমার একটা পছন্দের জায়গা গিটার, তোমার পছন্দ ফটোগ্রাফি, তোমার পছন্দ বডি বিল্ডিং, তোমার পছন্দ ডান্স, এরকম যে কোনো ফিল্ড যেটা তোমার অ্যাট্রাকশন রয়েছে, আকর্ষণ করে। আমি পড়াশোনা বাদ দিয়ে দিলাম, পড়াশোনার সব থেকে বেকার জায়গা, এটাকে বাদ দিয়ে বললাম যে সেই ফিল্ডে যেটাতে তুমি নিজেকে ভাবো বা মনে করো যে আমি এখানে একটা বিরাট কিছু করতে পারি, সেরকম জায়গাতে যদি তুমি 450 ঘন্টা টাইম দাও আগামী 3 মাস ধরে, আমার বিশ্বাস যে তুমি সেখানে নিজে থেকে স্বয়ংক্রিয়ভাবে ইন্ডিভিজুয়ালি কিছু না কিছু করতে পারবে। যে তুমি গিটারের পেছনে টাইম দাও, নিজে থেকে বোধহয় গান তোলার মধ্যে একটা জায়গা তৈরি করতে পারবে। কাউকে হয়তো গিটার নিয়ে 4টে কথা বলতে পারবে যে ভাই এইভাবে না, হাতটাকে এইভাবে ধরতে হয়, এটাকে এইভাবে করতে হয়, এতটা অ্যাঙ্গেলে রাখতে হয়, এতটুকু বলার ক্ষমতা বোধহয় তোমাকেও হবে, তোমারও হবে। তাই যদি এটা এইরকম ফিল্ডে, আমি জানি না তোমরা এখানে একমত হবে কিনা আমার সাথে, যদি এই কথাগুলো এখানে হয় তাহলে এখানে কেন হবে না? যে তুমি অঙ্ক জানো না বা অঙ্ক পারো না, তুমি যদি তার পেছনে একটা নির্দিষ্ট টাইম দাও, ইংলিশ জানো না বা ইংলিশ পারো না, যদি তার পেছনে একটা নির্দিষ্ট টাইম দাও, তাহলে কেন হবে না? একদিনে কিছু পাল্টাতে পারবে না, আবারও বলছি একদিনে কিছু পাল্টাতে পারবে না। তুমি যদি এখন থেকে ট্রাই করো, তাহলে রেজাল্ট বুঝতে বুঝতে প্রায় 3 সপ্তাহ লেগে যাবে। মানে আজকে থেকে ধরো তুমি ডেডিকেশন দিয়ে তুমি কিছু একটা শুরু করলে এবং তুমি কন্টিনিউ করছো সেটাকে, তার মধ্যে সে স্মার্টনেস রাখছো, তাহলে এর রেজাল্ট বুঝতে বুঝতে প্রায় 3 সপ্তাহ হয়ে যাবে। যে আজকে শুরু করলে কালকে সকালবেলা বুঝতে পারছো রেজাল্ট, এরকম হবে না যে আমি অঙ্ক পারি না, আজ রাত্রে আমি 3 ঘন্টা অঙ্ক করেছি, মানে কালকে থেকে আমার অঙ্কের প্রতি একটা ভালো লাগা চলে এসছে বা অঙ্ক আমি এবার সব পাচ্ছি, এরকমটা কখনো হবে না। কিন্তু তুমি যদি অঙ্ক ভালো লাগে না, অঙ্ক ভালোবাসো না, তুমি যদি অঙ্কটা নিয়ে রেগুলার যে 2-1 ঘন্টা করে প্রত্যেক দিন বসছো, যে 1.5 ঘন্টা 2 ঘন্টা করে অঙ্কের পেছনে টাইম দিচ্ছ রেগুলার বেসে, তুমি 3 সপ্তাহটাকে করে দেখো, যে 3 সপ্তাহ পরে গিয়ে অ্যাটলিস্ট এটুকু ফিল করতে পারবে যে আমি অ্যাটলিস্ট কিছু অঙ্ক করতে পারি, কিছু টাইপ, এই টাইপ গুলোর মধ্যে আমি করতে পারি। এবার যদি কিছু কঠিন দিয়ে দেয়, কিছু এরকম টাইপের দিয়ে দেয়, বা ওই চ্যাপ্টার গুলো আমার হয় না, অন্তত আমি এই এই 4টে 5টা 8টা 10টা চ্যাপ্টার আমি করতে পারি, এতটুকু জায়গা তোমার মধ্যে আসবে, এতটুকু জায়গা তোমার মধ্যে আসবে। আবারও বলছি, একদিনে কিচ্ছু করতে পারবে না। তুমি ভাবো না একবার অ ক খ এবিসিডি 1 2 3 4 6 লিখতে তোমার কতদিন সময় লেগে গেছিল? তুমি একদিনে হাঁটতে পর্যন্ত পারোনি, তুমি একদিনে হাঁটতে পর্যন্ত পারোনি। তা তুমি ভাবছো কি করে যে ঠিক আছে একদম প্রপার প্ল্যান করে একদম প্রপার পারফেক্ট হয়ে আমি যাব? পারফেক্ট একটা রিওয়ার্ড, ওর বাস্তবে কোনো অস্তিত্ব নেই। পারফেক্ট কখন হয়? আমি আজ যা, আগামীকাল তার থেকে বেটার, আমি বলবো হ্যাঁ ঠিক আছে পারফেক্ট। আমি গত মাসে যাচ্ছিলাম, আমি এই মাসে আরেকটু বেটার, আমি গত বছর যাচ্ছিলাম, এই মাসে আরেকটু বেটার, এটাকে বলছি আমরা পারফেক্ট। পারফেক্ট বলে ওই অর্থে কোনো ডেফিনেশন হয় না। তাহলে আমি বলবো যে এই সময়টাকে অন্তত নিজের এতে কাজে লাগাও। 450 ঘন্টা যেহেতু আমাদের হাতে সেই সময়টুকু নেই, তবে এটা কোনো মজা নয়, কোনো কিন্তু জোক নয় যে 450 ঘন্টা যেটা বললাম আর তুমি অ্যাপ্লাই করে দিলে, অনেকে আছো পারবে না, ধারে পাশে পর্যন্ত পৌঁছতে পারবে না। যাই হোক, তাহলে আমরা সেকেন্ড স্টেপ যেটা বললাম, এটা গেল আমাদের সেকেন্ড স্টেপ, যে এতটুকু সময় তোমাকে দিতে হবে। থার্ড স্টেপে চলে আসি। থার্ড স্টেপ, আমি আবারও বলছি যে আমার এই পুরো যা কিছু জার্নি, যা কিছু কথাগুলো বলছি, এখানে সবার নাও 2-4 জনের কাজে লাগলে এটা যথেষ্ট, এরকম ব্যাপারটা। থার্ড স্টেপে চলে আসি। থার্ড স্টেপে যেটা, সেটা হচ্ছে প্রথমে তো তোমার যে টোটাল সাবজেক্ট রয়েছে, আমি ধরে নিচ্ছি আমার সুবিধার্থে ক্যালকুলেশনের জন্য আমি ধরে নিচ্ছি আমাদের 10টা সাবজেক্ট রয়েছে, আমি ধরে নিচ্ছি আমার টোটাল 10টা সাবজেক্ট রয়েছে। এই 10টা সাবজেক্টকে তুমি 3টে ভাগে ভাগ করো: স্ট্রং, মডারেট, উইক। উইক 3টে ভাগে ভাগ করো। কারণ
এখানে আমাদেরকে স্মার্টনেস, আমি একটু আগে বললাম স্মার্টনেস কি করে দেখাবে, যে ধরে নাও আমি হিস্ট্রিতে বেশ স্ট্রং, আমি জিওগ্রাফিতে স্ট্রং, পলিটি মোটামুটি, ম্যাথ আমি খুব দুর্বল, ইংলিশ আমি খুব দুর্বল, ধরে এরকম কারোর একটা স্ট্যাটিস্টিক্স পেজ এরকম টাইপের। তাহলে আমাদেরকে বুঝতে হবে যে কোথায় আমাকে রেগুলার পড়াশোনা করতে হবে, রেগুলার পড়াশোনা মানে রেগুলারিটি মেনটেন করে আমাকে পড়তে হবে, কোথায় আমাকে রিভিশন দিতে হবে, আর কোথায় আমাকে প্র্যাকটিস বা মক টেস্ট দিতে হবে। তুমি অঙ্কে একদম পারো না, তুমি যদি অঙ্কের মক টেস্ট নিয়ে বসো বা অঙ্কের প্র্যাকটিস করতে বসো, কিছু হবে? একটা চ্যাপ্টার খুলে প্রথম থেকে অঙ্ক করা শুরু করলে তুমি জানোই না কোনো কিছু অঙ্কে, কোনো কাজ করবে? তাই এখানে আমাদের অনেকে কি করি যে ঠিক আছে আমার হিস্ট্রি খুব ভালো লাগে, হিস্ট্রিটা আমি ভালো পারি, আমি হিস্ট্রিকে প্রচুর সময় দিচ্ছি, ইংলিশ আমার খুব দুর্বলতা রয়েছে আর আমি ইংলিশে ততটাই সময় কম দিই, আমি সেভাবে সময় দিতে কম দিই। মানে এই জায়গাগুলো যদি হয় তাহলে ওই রকমটাই হবে। তোমার বাবা মা তোমার আত্মীয় স্বজন প্রতিবেশী দেখবে প্রচুর পড়ে ছেলে মেয়েটা, প্রচুর পড়ছে কিন্তু কিছু হচ্ছে না, কারণ ভাগ্য খারাপ বাবা, ভগবান আমাদের সাথে বিট্রে করেছে, টিচার ভালো ছিল না, এগুলো তো আসে আলটিমেট। কখনো আমরা এইরকম ভাবে আঙুল তুলি না এই লোকটার জন্য হয়নি, কি তুলি বাবা মার জন্য হয়নি, টিচারের জন্য হয়নি, ভগবান আমার সাথে বিট্রে করেছে, এগুলো হয়তো ন্যাচারালি। দেখো ভুল বললে আমাকে বলবে। তাহলে এই জায়গাগুলোকে তুমি তোমার এই স্মার্টনেস কাজে লাগাও। আমি আরো আসছি স্মার্টনেস এর ডেফিনেশনে, আরো ডিটেলসে যাচ্ছি। তো এই জায়গাগুলোকে ভালো করে দেখো। আবারও ধরো এবার কি করে পড়বে, কি কি করবে, আমি এই জায়গাটা কতটা কি কভার করতে পারবো আমি জানি না, যতটুকু যা পাচ্ছি আমি কভার করছি। ধরে নাও আমি আজকের ক্লাসে অঙ্ক কোন একটা চ্যাপ্টার করছি, ধর রেশিও প্রপোর্শন করছি ধরো, ঠিক আছে, বা পার্সেন্টেজ, চল পার্সেন্টেজ খুব ভালো চ্যাপ্টার, আমি ধরে নিচ্ছি আজ আমি পার্সেন্টেজ করছি। তো পার্সেন্টেজ করানোর ক্ষেত্রে আমাকে প্রচুর বলতে হবে যে পার্সেন্টেজ কি বা কি রয়েছে, কি এর মধ্যে রয়েছে, আমরা কি করে পার্সেন্টেজের এই ভগ্নাংশগুলোকে রেশিওতে কনভার্ট করি, কিভাবে আমরা রেশিওকে ভগ্নাংশে কনভার্ট করি, কিভাবে আমরা কোনো একটা ভগ্নাংশ বললে বুঝতে পারি এটা কত পার্সেন্টেজ, পার্সেন্টেজের কি কি চারটে দুটো ফর্মুলা কি রয়েছে, কোন কোন জায়গাগুলোকে মনে রাখতে হবে, কি কি টার্ম রয়েছে পার্সেন্টেজের মধ্যে দিয়ে, আমি মোটামুটি ধরে নাও শুধু পার্সেন্টেজ নিয়ে 30 থেকে 40 মিনিট আমি তোমার সাথে কথা বললাম, হলো। এরপরে গিয়ে আমি তোমাকে আরো 10টা কোশ্চেন পার্সেন্টেজ থেকে করালাম, দিয়ে আমি টোটাল 1.5 ঘন্টা একটা ক্লাস করিয়ে আমি তোমাকে ছেড়ে দিলাম, আর তোমাকে আমি আরো 20টা কোশ্চেন হোমওয়ার্ক দিয়ে ছেড়ে দিলাম। তাহলে তোমার কাজ কি হবে? তোমার কাজ হবে পরের দিন যখন তুমি পড়তে বসবে, এই যে এই জায়গাটা আমি তোমাকে বুঝিয়েছিলাম 30-40 মিনিট ধরে, তুমি এইটাকে প্রথমে নিজের খাতার মধ্যে লেখার চেষ্টা করো। এই লেখাটা খুব সুন্দর হতে হবে? একদমই না। এটা আমি যা যা বলেছি, যা যা পয়েন্ট লিখেছি সব লিখতে হবে? একদমই না। তুমি শুধু সেই জায়গাগুলোকে লেখো, কারণ আমি এটা বোঝানোর জন্য অনেক কিছু গল্প করেছি, অনেকগুলো গল্প দিয়েছি, অনেক কিছু এক্সাম্পল আমি টেনে নিয়ে এসেছি, তাই আমার 30-40 মিনিট সময় লেগেছিল। তোমার ওটা লিখতে খুব বেশি 10-12 মিনিট লাগতে পারে, কারোর বা আরো কম 6-7 মিনিট লাগতে পারে। এই জায়গাটাকে লেখার চেষ্টা করো, দেখবে যখন তুমি প্রথম দিন করছো না, দেখবে তুমি মোটামুটি 30% বা 30% বা বিলো 30% লিখতে পারছো। তুমি যদি এটা রেগুলার করো, রেগুলার করতে থাকো, মানে এমন না যে শুধু পার্সেন্টেজ লিখছো, কালকে হিস্ট্রি হচ্ছে হিস্ট্রিটাও করেছো, তারপর দিন ইংলিশ হচ্ছে ইংলিশটাও লিখেছো, জিওগ্রাফি ক্লাস হচ্ছে জিওগ্রাফিটাও লিখেছো, দেখবে এবারে রেগুলার লিখতে থাকো, এই 30% এক সময় 40-50-60-70-75 পৌঁছাবে। তুমি যদি মোটামুটি 70%-এর বাউন্ডারি ক্রস করতে পারো, তাহলে তুমি জেনে রেখো তুমি আস্তে আস্তে ডেঞ্জার জোন ক্রস করে সেফ জোনের মধ্যে ঢুকতে চলেছো। আমাদের কোন পরীক্ষার কাট অফ দুটো একটা বাদ দিয়ে, দুটো একটা রেয়ার আর কিছু পরীক্ষা রয়েছে এ বাদ দিয়ে আমাদের কোন পরীক্ষার কাট অফ 70% অ্যাভাব হয় না, ন্যাচারালি 70% অ্যাভাব হয় না। আবার বলছি 2-4টে এক্সাম আছে। এবার এটা যদি 75% করতে পারো, আমি বলবো তুমি প্রপারলি সেফ জোনে ঢুকে গেছো। কিন্তু তুমি যদি ভাবো আমি একদিনে 75%-এ পৌঁছে যাবো, হবে না, একদিনে পারবে না। কিন্তু তুমি এটা রেগুলারিটি মেনটেন করতে পারো, তাহলে হবে। বা একই কথা যদি আমি যদি পার্টিকুলার কোনো একটা চ্যাপ্টারের কথা বলি, যে পার্সেন্টেজ, তোমাকে এই চ্যাপ্টারটা তো তোমাকে টেনে নিয়ে যেতে হবে। মানে আজকে আমরা অক্টোবর মাসে করছি, পরীক্ষা হবে ধরো জানুয়ারি মাসে, আমাকে তো জানুয়ারি মাস পর্যন্ত টেনে নিয়ে যেতে হবে। তাহলে তুমি আজকে একবার লিখেছো, নেক্সট উইকে একবার লিখো, তারপরের উইকে একবার লিখো, ঠিক আছে, 3 সপ্তাহ হয়ে গেল। তারপরে প্রত্যেক 2 সপ্তাহ একবার করে লেখো, প্রত্যেক 2 সপ্তাহ একবার করে লেখো, তারপর প্রত্যেক 3 সপ্তাহ একবার করে লেখো। দেখো পার্সেন্টেজ ঠিক তোমার সাথে চলবে। এই যে যে 10টা কোশ্চেন করালাম, এই 10টা কোশ্চেন করো,
20টা কোশ্চেন প্র্যাকটিস করতে দিয়েছিলাম, সেগুলোকে করো। পরের দিন এই 20টা কোশ্চেন আমি তোমাকে আবার করে দিয়েছি, সেগুলোকে আবার পরের দিন করতে বসো। প্রত্যেক দিন এটাকে কন্টিনিউ রিপিট করতে থাকো। দেখো হবে না কেন, ডেফিনেটলি হবে। তুমি যারা বলছো না হবে না, একটু জানিও যে না এটা যা কিছু বলছেন এগুলো সব ভুল হয়, আমি এর থেকে বেটার ওয়ে জানি, আমি খুব ভালো মন্ত্র জানি, বা আমার একজন পরিচিত কেউ আছে বেশ ভালো মন্ত্র জানে, সে বলে দিলে সব মনে থাকে, কোনো কিছু করতে হয় না, কোনো কিছু লিখতে হয় না। যদি এরকম কিছু থাকে আমাকে বলতে পারো, আমারও শোনার দরকার আছে। মানে শর্টকাট গুলো আমি জানি না, মন্ত্রগুলো আমি জানি না। থার্ড স্টেপ হলো, ফোর্থ স্টেপে চলে গেলাম। ফোর্থ স্টেপ আমরা যেখানে ছিলাম, মনে রাখবে যে তুমি আর এই রুটিন তৈরি করবে না, পার ডে বেসিসে কোনো রুটিনের মধ্যে যাবে না। মনে করে থাকো এরকম ছোটবেলায় প্রচুর রুটিন তৈরি করেছো, যে সকাল 5টা থেকে 7টা পর্যন্ত অঙ্ক করবো, 7টা থেকে 8টা ইংলিশ পড়বো, 8টা থেকে 9টা জিওগ্রাফি পড়বো, কোনোদিন করতে পারোনি, বা ওই 2-1 দিন 2-4 সপ্তাহ ওটাকে মেনটেন করতে পেরেছো, তার বেশি করতে পারোনি। ঠিক বলছি তো? তাই এখানেও তাই, এই রুটিন করতে যাও না এরকম ভাবে। আমি বলবো যে যখন তুমি সময় পাচ্ছ তখনই তুমি পড়ো, যখন তুমি সময় পাচ্ছ সেই সময়টাকে তুমি কাজে লাগাও। যারা একটু আগে আমি বলছিলাম যে ধরো তুমি 10টা 5টা জব করো, কি সকাল 8টা রাত 8টা জব করো, আমি বলবো তুমি ট্রেন জার্নি করো, আধ ঘন্টা 1 ঘন্টা ট্রেন জার্নি করো, ওই আধ ঘন্টা 1 ঘন্টা সময়টাকেও কাজে লাগাও, ট্রেনের মধ্যে সময়টাকে কাজে লাগাও। ওই টিফিনের মাঝে যে তোমার ধরো আধ ঘন্টা বা 40 মিনিট তোমার টিফিন টাইম রয়েছে, ওখান থেকে দেখো 20 মিনিট টিফিন করো, বাকি 20 মিনিট তোমার এখানে কাজে লাগাও। এবার তুমি বলতে পারো স্যার এগুলো আপনি যেরকম এখানে বসে বলছেন না, এগুলো শুনতে ভালো লাগে, আপনি জানেন যে আমার কিরকম চাপ রয়েছে, কতটা কি রয়েছে। একদম খুব ভালো কথা, খুব ভালো পয়েন্ট বলেছো। আমি বলবো চলো, প্রত্যেক দিন হচ্ছে না, তোমার তো সপ্তাহে 6 দিন অফিস, একদিন করতে পারবে? একদিন, সপ্তাহে 2 দিন, যদি এটাও করতে পারো একটা সময় তোমার মধ্যে এটা একটা হ্যাবিটের মধ্যে চলে আসবে। ঠিক আছে 20 মিনিট সময় পেয়েছি, 20 মিনিটের মধ্যে একটা ছোট্ট মক টেস্ট দেবো, বা কালকে এই ইংলিশ ক্লাসটা হয়েছিল, এখন আমি বসে টুক করে ইংলিশ ক্লাসটা ছোট্ট করে লিখে নেবো, যে গতকাল নাউন পড়িয়েছে বা গতকাল প্রিপোজিশন পড়িয়েছে, 10-12টা রুল বলেছিল, বেশ কিছু এক্সাম্পল দিয়েছিল, আমি টুক করে আমার মতো করে লিখে দেবো। কারণ তুমি তো আর ওখানে এক্সপ্লেন করছো না, কাউকে বোঝাচ্ছ না, তুমি তোমার মতো করে লিখছো, প্রিপোজিশন এই একটা রুল বলেছিল, যদি এটা না হয় তাহলে এটা হবে, আর যদি এটা না হয় এটা হবে, সেকেন্ড পয়েন্ট। তারপরে এটা বলেছিল, থার্ড পয়েন্ট এটা বলেছিল, এর এক্সাম্পল দিয়েছিল এরকমটা, হবে না, সম্ভব না, আমি সব বাড়িয়ে বলছি, সব ভুল কথা বলছি, সব মিথ্যা বলছি, সব শুধু গাল গল্প, শুধুমাত্র শোনার জন্য। যা কিছু বলছি একটু জানিও যে হ্যাঁ না স্যার যা কিছু বলছেন ওগুলো শুনতে ভালো লাগছে, বাট ওই রকম ভাবে অ্যাপ্লাই করা যায় না, ওই রকম ভাবে হয় না আপনি যেরকম বলছেন। আমি তো বললাম যে তুমি বলতে পারো যে আমি ট্রেনে যেদিন যাই সেদিন প্রত্যেকদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে যাই, একদিন তো বসতে পারো, যে দাঁড়িয়ে যাও ওই সময় তুমি মক টেস্ট দাও। এখন তো মক টেস্ট ফোনের মধ্যে অ্যাপ ডাউনলোড করে, আমাদেরও অ্যাপ রয়েছে, ডাউনলোড করে তুমি মক টেস্ট দিতে পারো, ওই সময় দাও না। দেখো এইখানে ওই রকম টাইপের কোনো শর্টকাট নেই। আর এটা জেনে রেখো যে আমাদের ক্যাটাগরি কি কি রয়েছে, এসসি এসটি ওবিসি এগুলো রয়েছে, কিন্তু এই টাইপের কোনো ক্যাটাগরি নেই যে আমাকে 8টা 10টা জব করতে হয়। আমার বাবা নেই, ছোটবেলা থেকে আমার বাবা মারা গেছে, বা আমার বাবা খুব গরিব, বা আমার বিয়ে হয়ে গেছে 2টো ছেলে মেয়ে, এদের জন্য আলাদা আলাদা কোনো ক্যাটাগরি আছে? যে 2টো বাচ্চা রয়েছে এরকম বিবাহিত মেয়েদের জন্য একটা ক্যাটাগরি, একটা বাচ্চা রয়েছে তাদের জন্য একটা ক্যাটাগরি, একটা জব করে বেসরকারি জায়গায় সকাল 8টা থেকে রাত 8টা, তাদের জন্য আলাদা একটা ক্যাটাগরি, বাবা নেই তার জন্য আলাদা ক্যাটাগরি আছে এরকম। তাহলে এগুলো বলে অন্য জায়গা থেকে সহানুভূতি জোগাড় করতে যাচ্ছ কেন? বরং ওই সময়টাকে নিজের এতে কাজে লাগাও, নিজের এতে কাজে লাগাও। ফোর্থ পয়েন্ট, আমরা এখানে শুরু করেছিলাম কি 40 ঘন্টা পার উইক, 40 ঘন্টা পার উইক, এটাকে নিয়ে তুমি চলবে। 40 ঘন্টা পার উইক, 40 ঘন্টা পার উইক, এটাকে নিয়ে তুমি চলবে। মনে রেখো একদিনে তুমি করো না, এটাকে উইকলি টার্গেট রাখো, উইকলি, যে আমাদের সপ্তাহে 7 দিন, 2 3 4 5 6 7, যে তুমি প্রথম দিন ধরো 2 ঘন্টা পড়েছো, তারপর দিন 4 ঘন্টা, তারপর দিন 3 ঘন্টা, এই দিন আবার পড়তে বসতে পারো নি, এদিন 2 ঘন্টা, এদিন 4 ঘন্টা, এদিন 3 ঘন্টা, গড়ে গিয়ে ধরো 15 ঘন্টা, আমি যোগ করে নিই, গড়ে গিয়ে 15 ঘন্টা। 40 ঘন্টা বলেছিলাম, 15 ঘন্টা পড়তে পেরেছো তো? আবার নেক্সট উইক দেখো না 16 ঘন্টা হবে তো? যদি তুমি ধরে রাখতে পারো এটা 18 থেকে 20 থেকে 25 পৌঁছাবে, আর তুমি যদি ভাবো না এটা হচ্ছে না, এই আমার দ্বারা সম্ভব না, তাহলে 15 ঘন্টা তো দূরের কথা, ওটাই দেখবে 10-এ নেমে আসবে, 5-এ নেমে আসবে, তারপর সপ্তাহে একবার পড়তেও পারবে।
কিন্তু যদি তুমি মনে করো যে আমি পারবে, তাহলে তোমায় কেউ আটকাতে পারবে না। আর তুমি যদি ভাবো যে আমার দ্বারা সম্ভব না, তোমাকে দিয়ে কেউ করাতে পারবে না। একই রকম ভাবে সাবজেক্টের ক্ষেত্রেও তাই, যে আমাদের 7 দিন রয়েছে, 4, 5, 6, 7। এখানে বলেছিলাম না, কোথায় গেল, এই যে 10টা সাবজেক্ট আমি বলেছিলাম। আমি ধরে নিচ্ছি আমার 10টা সাবজেক্ট, প্রত্যেকটা সাবজেক্টে 10টা করে টপিক আছে, 10টা করে চ্যাপ্টার আছে। তাহলে টোটাল 100টা চ্যাপ্টার আমাদেরকে পড়তে হবে। টোটাল 10টা সাবজেক্ট, প্রত্যেকটা সাবজেক্টে 10টা করে। আমি অঙ্কের সুবিধার্থে বলছি, যে আমাদের একটা রাউন্ড ফিগার একটা ক্যালকুলেশন আসছে, আমি সেই অর্থে বলছি, ঠিক আছে? তো 100টা চ্যাপ্টার আছে, তুমি এই সপ্তাহে 10টা চ্যাপ্টার নাও, 10টা চ্যাপ্টার। অঙ্কের থেকে 2টো, ইংলিশের একটা, ইতিহাসের একটা, ভূগোলের 2টো, স্ট্র্যাটেজিকের 2টো পার্ট নাও, পলিটির একটা নাও, এরকম মিলিয়ে 10টা নাও। তুমি অবশ্যই এই জায়গাটা, ওই আগে যেটা বললাম স্ট্রং, উইক, মডারেট, ওই জায়গাটাকে খেয়াল করে করবে। যে হিস্ট্রি খুব ভালো জানো, তাহলে তুমি হিস্ট্রি একটা চ্যাপ্টার রিভিশনের জন্য নিচ্ছ। অঙ্ক একদম খারাপ, অঙ্কের 3টে চ্যাপ্টার নিচ্ছ। ব্যাপারটা এরকম করো না। একটা হচ্ছে এদিন, একটা হচ্ছে এদিন পড়তে পারোনি, এদিনও পড়তে পারোনি, এদিন একটা করেছো, এদিন 2টো করেছো, এদিন পড়তে পারোনি। 5টা হচ্ছে তো এই সপ্তাহে। এই লেগে থাকতে পারো, যদি বিশ্বাস রাখতে পারো নিজের উপর, এটা 6, 7, 10 ঠিক হবে, ঠিক হবে। যদি তুমি মনে করো যে তুমি পারবে, তাহলে তুমি করে দেখাবে। আর যদি তুমি মনে করো না এটা আমার দ্বারা সম্ভব না, এটা অনেক বড় চাপের হয়ে যাচ্ছে, এটা অনেক বেশি, তাহলে আর যাই হোক, যেটা যেরকম চলছে সেরকম সেভাবে চলবে। আমাকে একটু জানিও যে এই পর্যন্ত কারো কোনো অসুবিধা নেই তো। অলরেডি তো 1.5 ঘন্টা ছাড়িয়ে ফেললাম। মানে বুঝতে পারছি কারো কারোর সাথে ম্যাচ করছে না, তা নাহলে এতগুলো ছেলে মেয়ে চলে যাবে কেন? ডেফিনেটলি আমি সবাইকে আগেই বললাম, ভালো রাখতে পারবো না, ভালো করতে পারবো না, সবার জন্যই ভালো ভাবতে পারবো না। আমার আরো 3টে পয়েন্ট বলার রয়েছে কি করে একসঙ্গে একটানা পড়তে পারবে বা পড়তে বসতে পারবে। এই জায়গাগুলোকে আমার বলার দরকার রয়েছে, ঠিক আছে? এই জায়গাগুলোকে বলার দরকার রয়েছে। আমার আরো 3টে পয়েন্ট বলার রয়েছে, অলরেডি প্রায় 7:30 ছাড়িয়ে গেছে। তো এই জায়গাগুলোকে বলার দরকার রয়েছে। আবারও বলছি, দেখো এগুলো কোনো এরকম টাইপের ফান্ডামেন্টাল ভেবো না যে এইরকম টাইপের একটা থিওরি রয়েছে, এই আর্কিমিডিস থিওরি, একটা গ্যালিলিও থিওরি, এরকম টাইপের ভেবো না। তুমি তোমার মতো করে ধরো, দিনের মধ্যে তুমি সকালবেলা 20 মিনিট সময় পেয়েছো, তুমি দুপুরবেলা 20 মিনিট সময় পাচ্ছ, সেগুলোকে তুমি অ্যাপ্লাই করো। আমি বলবো তোমার সকাল, দুপুর, বিকেল, সন্ধ্যা, মাঝরাত, ভোর রাত, যখন তোমার মনে হচ্ছে তখন তুমি পড়তে বসো, তখন তুমি তোমার ওটাকে কাজে লাগো। 20 মিনিট টু টাইমটা, আধ ঘন্টা, 30 মিনিট টাইমটাকেও তুমি কাজে লাগাও, ওই সময়টাকেও তুমি কাজে লাগাও, ডেফিনেটলি তুমি রেজাল্ট পাবে। কিন্তু তুমি যদি ভাবো যে না আরেকটু পারফেক্ট হওয়ার চেষ্টা করি, ছেলেটা এই এই মুহূর্তে রয়েছে, ওদের নভেম্বর থেকে স্কুল খুলে যাবে, ওর যে নভেম্বরে আমি স্কুলে পাঠিয়ে দেবো, তারপর থেকে আমি অনেকটা ফ্রি হয়ে যাবো, তারপর থেকে পড়তে বসবো। লাইফে তোমার সময় কোনোদিন আসবে না। এখন হয়, যদি বিশ্বাস না একবার মিলিয়ে দেখো, কারণ না কারণ হয়তো রয়েছে 1 সপ্তাহ পরে একটা ভালো সুযোগ আসতে চলেছে, তুমি সেরকম ঠিক করে গেছো এই যে সুযোগ আসবে আমি পড়তে বসবো, আসবে না। তুমি আজ থেকে চেষ্টা করো, আজ থেকে চেষ্টা করো, পারফেক্ট হতে যেও না, বরং এটা ট্রাই করো যে তুমি আজকে যেটা রয়েছে কালকের থেকে একটু বেটার করবে। মানে আমাদের সাইকোলজিক্যাল মাইন্ড সবসময় যেন কিছু না কিছু অ্যাওয়ার্ড চাই, পুরস্কার চাই। আমি যদি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে বেরোই, সে চাই না এরকম যে আমি তার জন্য একটা 1000 টাকা দামের টেডি বিয়ার কিনে নিয়ে আসবো, কি একটা ইয়ে তোমার রিং কিনে নিয়ে আসবো, কি অন্য কিছু দরকার নেই। আমি যদি বেরোতে বেরোতে যদি 5 টাকার অরুণ আইসক্রিমও তার জন্য নিয়ে যাই, সেও খুশি হবে। রাস্তায় চলতে চলতে 10 টাকার ফুচকা, সেও খুশি হবে। নিজেকেও রেগুলার বেসে অ্যাওয়ার্ড দাও। গতকাল ওইখানে দাঁড়িয়েছিলে না তুমি, গতকাল থেকে আজ 5 পা হাঁটতে পেরেছো, 1 সপ্তাহে তুমি 25 পা হাঁটতে পেরেছো, 1 মাসে তুমি 100 পা হাঁটতে পেরেছো। এটা যদি তুমি নিজেকে দেখাতে পারো, তোমার ইচ্ছা করবে পরের মাসে আমি 100 পায়ের জায়গায় 200 পা হাঁটবো। কিন্তু এই বিশ্বাস তোমাকে রাখতে হবে। আবার বলছি, তোমার উপর বিশ্বাস রয়েছে তাই তুমি সবকিছু করতে পারো। যে তোমার ধরো ভীষণ জ্বর, মাথা তুলতে পারছো না, কিন্তু ছেলেকে স্কুলে দিয়ে এসছো, তাকে নিয়ে আসতে হবে, কারণ ছেলে খুব বাচ্চা, ছোট, একা একা আসতে পারবে না। তোমার বিশ্বাস রয়েছে তাই তুমি আবারও উঠে কোন রকম মাথাটাকে ধরে টলতে টলতে একটা টোটো অটো ধরে স্কুল থেকে বাচ্চাকে নিয়ে বাড়িতে আসছো। এটা কনফিডেন্স, এটা বিশ্বাস, মানে কনফিডেন্স বলছি, এটা তোমার বিশ্বাস, নিজের উপর বিশ্বাস রয়েছে। কিন্তু আমি বলবো যে নিজের উপর অগাধ বিশ্বাস রাখতে পারো, তাহলে তোমার ভেতরের শক্তি বেরিয়ে আসবে। আবারও বলছি, নিজের উপর যদি অগাধ বিশ্বাস রাখতে পারো,
তাহলে তোমার ভেতরের শক্তি বেরিয়ে আসবে, যে তুমি ভাবতে পারবে না যে তুমি এটাও অ্যাচিভ করতে পারো। তাহলে তুমি ভাবতে পারবে না যে তুমি এটাও অ্যাচিভ করতে পারো। আমি আশা করি বোঝাতে পারলাম। নিজেকে ওইভাবে পরিচয় দিতে যাও না, কিন্তু যখন তুমি ব্যাটসম্যান হিসেবে মাঠে নেমেছো, যখন তুমি ব্যাট হিসেবে মাঠে নেমেছো, তখন তুমি ব্যাটসম্যান। অর্থাৎ এর আগে তুমি কি করতে, তুমি বোলার না তুমি ফিল্ডার, তুমি কোন ট্রফি খেলেছো, কবার তুমি ওয়ানডে টিমের সাথে খেলেছো, এটা ম্যাটার করে না। শুধু এটাকে মাথায় রাখো যে তুমি এখন ব্যাট নিয়ে মাঠে নেমেছো, তার মানে তোমার পরিচয় কি, তুমি একজন ব্যাটসম্যান। আর তোমার লক্ষ্য হবে উইকেট বাঁচিয়ে ক্রিজে টিকে থাকা। তুমি কখনোই অন্য কোনো কিছুতে ফোকাস করো না, ফোকাস করো তোমার উইকেটের প্রতি, তোমার রান করার প্রতি, তোমার ব্যাটিং যে পারফরমেন্স সেটার প্রতি। এটা ভাবার দরকার নেই বোলার কেমন, এটা ভাবার দরকার নেই আম্পায়ার কেমন, পিচ কেমন, অডিয়েন্স কেমন, ফিল্ডিং কেমন সাজিয়েছে, ওয়েদার কেমন, এটা ভাবার দরকার নেই। শুধু তুমি তোমার ওই জায়গা থেকে ফোকাস করো, তাড়াহুড়ো করতে যেও না। মেডেন যাক 1 ওভার 2 ওভার 5 ওভার 10 ওভার মেডেন যাক, তোমার 60 বলে 1 রান, তোমার 100 বলে 3 রান হোক না, কিন্তু যখন তুমি একবার শুরু করতে পারবে, একবার যখন তুমি সেট হয়ে যাবে, তখন দেখবে তোমার 200 বলে 220 রান হয়ে গেছে। কিন্তু ওই সময়টুকু নিজেকে দাও, এই সময়টুকু তোমাকে দিতে হবে। কেউ যদি ভাবে যে আমি একদিনে উদ্ধার করে দেব, তাহলে আর যাই হোক, আমি তোমাকে বলবো 3 ঘন্টা সিনেমা দেখো, ওখানে তুমি একটা নায়ককে ছোট থেকে বড় হয়ে সবকিছু করতে দেখবে। কিন্তু তুমি যদি ভাবো যে আমি নিজে কিছু করব, তাহলে নিজেকে একটা প্রপার টাইম দাও। যে ওই একদম শুরুতে বললাম যে তোমার হাতে সময় থাকে, যে লাইফে 1000 দিন নিজেকে টাইম দাও। এই 1000 দিনের মধ্যে নিজেকে উইথড্র করবে না, ওই জায়গা থেকে নিজেকে উইথড্র করবে না, 1000 দিন না দেখা পর্যন্ত ওখান থেকে ছাড়বে না। লাইফে মাধ্যমিকের জন্য এতগুলো বছর সময় দিলে, উচ্চ মাধ্যমিকের জন্য, গ্রাজুয়েশনের জন্য, আর এখানে এতটুকু সময় দিতে পারবে না। 1000 দিন মানে কম বেশি প্রায় 3 বছর, 3 বছরে যদি কম হয় প্রায় 3 বছর। তো এতটুকু নিজেকে সময় দাও। বলো, এই পর্যন্ত মানে তোমাদের কি কিছুটা আমি টাচ করতে পারলাম? মানে যতটুকু যা বললাম, এটা কি কিছুটা হলেও তোমাদের সাথে ম্যাচ করাতে পারলাম? কিছুটা হলেও কি তোমাদের ওই জায়গাটা পৌঁছাতে পারলাম, যে যতটুকু তোমরা এই আশা নিয়ে এখানে এসেছিলে, সেই জায়গাটুকু কিছু হলো? একটু যদি আমাকে জানাও। আমার আরো বলছি, আরো 4 নম্বর তো আরো 3টে পয়েন্ট বাকি রয়েছে, 7টা টোটাল পয়েন্ট আমাকে বলতে হবে। দেন বাকি জায়গাগুলোকে আমি ক্লিয়ার করে দেবো, কিভাবে কি পড়তে বসবে। 4টে টোটাল আমার খাতার দরকার পড়বে। একটা খাতা অলরেডি বলেছি, তাই তো? ওই যে বললাম যে আজকে যে ক্লাসটা হলো, সেই ক্লাসটা তোমাকে লিখতে হবে, প্রত্যেকদিন লিখতে হবে। আজকের ক্লাস, কালকের ক্লাস, বা আজকে যেটা করছো 22 তারিখের ক্লাসটা, তোমাকে এর পরবর্তীতেও কিন্তু লিখতে হবে। এই যে পার্সেন্টেজের যে ক্লাসটা করিয়েছি, এটা কিন্তু তুমি শুধুমাত্র অক্টোবরে না, নভেম্বরে লিখছো, ডিসেম্বরে লিখছো, জানুয়ারিতে লিখছো কিন্তু তোমাকে কিন্তু এটা লিখে যেতে হবে। তো আমার আরো কিছু পয়েন্ট বলার রয়েছে, আমি আর আজ আর যাচ্ছি না এগুলো নিয়ে ডিটেলসে। একটু আমাকে জানিও যে এই পর্যন্ত কারো কথা কোনো অসুবিধা নেই তো, মানে মোটামুটি একটা জায়গা, একটা ধারণা তৈরি হয়েছে যে না এই পুরোটাই সময় নষ্ট হলো বা শুধু শুধু ইয়ে করলাম, এরকম কোনো কিছু হয়নি তো? মানে একটু যদি আমাকে বলো, কারণ আলটিমেট এন্ড অফ দ্য ডে আমাকেও তো জাজমেন্ট করতে হয় যে হ্যাঁ আমি এত কিছু বললাম, সবটাই কি ঠিক? আমিও তো ঠিক নাও হতে পারি। বা যারা যে যে কথাগুলো বলছিলে, সেগুলো কি মোটামুটি একটু জায়গা, একটু ধারণা তৈরি হয়েছে তো? আমি এটাই বলতে চাইছি। দেখো, আমার উদ্দেশ্য তোমাদেরকে করা নয়, আমাকে বুঝতে হবে, মানে আমার এই জায়গাগুলোকেও তোমাকে বুঝতে হবে যে আমার উদ্দেশ্য তোমাকে 4টে বাজে কথা বা এ করা, এটা আমার নয়। কিন্তু এটা তোমাকে বুঝতে হবে যে একটা ক্লাস চলছে, সেই ক্লাসের মধ্যে কি তার টপিক রয়েছে, কি আমি তো কোথাও বলিনি আজকে আমি অঙ্ক করাবো বা আজকে আমার অন্য কোনো রয়েছে, আমি তো কোথাও বলিনি। আজকে বলেই দেওয়া আছে যেটা সিলেবাস এন্ড জেনারেল ডিসকাশন এই ক্লাস রয়েছে। আমি তোমাদের একটা ফেসবুক পোস্ট শেয়ার করছি, মানে যে ফেসবুক পোস্ট দেখে তোমরা আজ এই ক্লাসে এসেছিলে বা এই গ্রুপে জয়েন করেছো, যদি তোমাদের একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো, মানে ওখানেও এরকম টাইপের প্রচুর হয়, প্রচুর উল্টো পাল্টা। কারণ আমরা বেশিরভাগ ক্ষেত্রে ওটাই বলতে অভ্যস্ত, তাই না? কারণ আমরা ভুল ধরাতে খুব বেশি মানে বলতে পারো নিজেদেরকে পণ্ডিত মনে করি, কিন্তু যে ভুলটা আমি ধরছি সেটাতে আমি যদি কিছুটাও হেল্প করে দিতে পারি, সেটা খুব একটা হয় না। কাউকে নিয়ে আমরা হাসি মজা করতে পারি, কিন্তু তার সেই হাসির কারণটাকে
আমরা যদি একটু মিনিমাইজ করার চেষ্টা করি সেটা করি না। যাক, আমার ওই লিঙ্কটাকে শেয়ার করলাম, সবাইকে আমি বলছি না, যদি মনে হয়, যদি তোমার মনে হয় যে একটা দুটো সেন্টেন্স একটু শেয়ার করতে পারবে ফিডব্যাক, একটু শেয়ার করো। তোমার সাথে দেখো লিঙ্ক শেয়ার করা আছে, যদি মনে হয় যে একটা দুটো সেন্টেন্স একটু ফিডব্যাক শেয়ার করতে পারবে, একটু শেয়ার করে দেখো। দেখো তোমাদের সাথে লিঙ্ক শেয়ার করেছি, একটা দুটো সেন্টেন্সে যদি পারো একটু যদি শেয়ার করো, একটা দুটো সেন্টেন্স। আমি আবারও বলছি যে সময় নেবো না বেশি, আমি আরেকটা কোশ্চেন করে আমি রেখে দেবো, আরেকটা কোশ্চেন করে আমি রেখে দেবো। যে কথাটা বললাম ওটাকে মাথায় রেখো, যে তুমি আজ যা কিছু করছো নিজের উপর বিশ্বাস রয়েছে তাই করতে পারছো, নিজের উপর বিশ্বাস রয়েছে তাই তুমি করতে পারছো। তোমার বাবার কালকে হঠাৎ করে শরীর খারাপ, তুমি অফিস কামাই করে বাবাকে নিয়ে ডাক্তারের কাছে যাবে, বা হঠাৎ করে ধরো একটা ইমার্জেন্সি ওষুধ দরকার, রাত 12টা বাজে, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, তোমার হয়তো গতকাল ঘুম হয়নি, তুমি আবারও উঠে বাইরে বেরোবে, কুকুরের ভয় করবে না যে না এটা ইমার্জেন্সি ওষুধ রয়েছে, একবার মনে হবে না, বা বাইরে কুকুরে কামড়াবে মনে হবে না। কিন্তু তুমি যদি অগাধ বিশ্বাস নিজের উপর রাখতে পারো, তাহলে এই ম্যাটারগুলো তোমাকে ধারে কাছে আসতে পারবে না। আমি শুধুমাত্র এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করলাম যে এক, তোমার বাচ্চা স্কুলে রয়েছে, তোমার ভীষণ শরীর খারাপ, মাথা ব্যথা করছে, মাথা তুলতে পারছো না, ওই একটা। আর দ্বিতীয় তোমার বাবাকে নিয়ে বললাম যে আলটিমেট, যে দেখো যে এগুলো এমন নয় যে কোনো অবাস্তব কোনো কিছু বা মঙ্গল গ্রহের কোনো উদাহরণ টেনে বলছি, এগুলো আমাদের সাথে প্রতিদিন আকছার হচ্ছে, প্রতিদিন আমরা এগুলোর সাথে ওতপ্রোত ভাবে জড়িত, এগুলোর সাথে আমরা প্রতিদিন জড়িত। তো সেই জন্য আমি এরকম টাইপের কিছু এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বলার চেষ্টা করছি, যাতে করে তুমি নিজের সাথে নিজেকে অ্যাটলিস্ট মানে ম্যাচ করাতে পারো, ফিল করাতে পারো। এটার জন্য আমি এটাকে শেয়ার করলাম, একটু আমাকে জানিও। আমি এখানে একটু ফেসবুক পোস্ট গুলোর একটু করছি, দুটো লিঙ্ক শেয়ার করলাম, একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। আবারও বলছি যে করতেই হবে এমন কোনো কথা নেই, যদি একটা দুটো সেন্টেন্সে একটু শেয়ার করো, যদি একটা দুটো সেন্টেন্সে একটু শেয়ার করো, এটা সবার কাছে আমার রিকোয়েস্ট রইলো। কারণ ওখানে প্রচুর ভুলভাল উল্টো পাল্টা যে যা খুশি বলে আসে, যে যা খুশি। আপনি চাকরি পেয়েছেন, আপনার কোয়ালিফিকেশন কি, আপনি কি করেন, প্রচুর এরকম প্রচুর উল্টো পাল্টা যা খুশি তাই রয়েছে। এই লোকটা ব্যবসা করতে বসেছে, এই করতে বসেছে, এরকম টাইপের। কারণ ওটা বলতে খুব একটা আমাদের অসুবিধা হয় না, ওটা বলতে খুব অসুবিধা হয় না, কিন্তু ধরে নিচ্ছি, ধরে নিচ্ছি আমি কোনো কিছু পাইনি, আমি ক্লাস 8 পাস বা যাই কিছু। কিন্তু কেউ কোনোদিন হবে না এরকম যে হ্যাঁ এসে আমাকে সাহায্য করতে, যে ঠিক আছে স্যার আপনি ক্লাস 8 পাস, তাহলে আপনাকে একটা সাজেশন দিচ্ছি, আপনি তাহলে এবারে মাধ্যমিকের পরীক্ষা বসুন, এইরকম এই করুন ওইটা করুন। এরকম কাউকে আমি খুঁজে পাইনি, বা পাওয়া যাবে না, তুমিও পাবে না। তোমার এরকম প্রচুর ভুল দলের লোক খুঁজে পেয়ে যাবে, প্রচুর পেয়ে যাবে, কিন্তু তোমাকে সাহায্য করার মতো ওই রকম টাইপের লোক তুমি আর যাই হোক পাবে না। আমাকে জানিও, তোমার যদি এরকম কেউ থেকে থাকে আমাকে জানিও, তাহলে অন্তত আমিও তার সাথে একটু কনসাল্ট করে নেব। আমার খুব ছোট্ট করে পরিচয় দিয়ে রাখি, আমার সাথে তো পরিচয় হয়নি, কি নাম, একটু যদি তোমরা একটু ফিডব্যাকটা শেয়ার করো। আমার নাম হচ্ছে রজত ঘোষ, রজত ঘোষ। অলরেডি আমার পিএইচডি কমপ্লিট হয়ে গেছে, পার্সিং না, পিএইচডি কমপ্লিট হয়ে গেছে। তোমার বর্তমানে আমি রয়েছি ম্যাকাও, MAKAUT, ম্যাকাও, মাওলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি। এটা রয়েছে হরিণঘাটা, যদি হরিণঘাটা না চেনো তাহলে বলবো কল্যাণী, যদি কল্যাণী না চেনো তাহলে বলবো নদিয়াতে। ঠিক আছে, এর আর একটা পরিচয় রয়েছে যে ম্যাকাউট হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের একমাত্র টেকনিক্যাল ইউনিভার্সিটি। তোমার আমার বাড়ির আশেপাশে যেমন যে সমস্ত ইঞ্জিনিয়ারিং কলেজ, ম্যানেজমেন্ট কলেজ, ফার্মাসি কলেজ দেখতে পাও, তাদের অ্যাফিলিয়েশন দিয়ে থাকে এই ম্যাকাও। ঠিক আছে, এর পুরোনো ক্যাম্পাস রয়েছে সল্টলেকের, ঝাঁ চকচকে ক্যাম্পাস রয়েছে হরিণঘাটা, যেটা বললাম নদিয়া কল্যাণী, বর্তমানে রয়েছে এখানে। এর আগে আমি ছিলাম রাইসে, রাইসে 6.5 বছরেরও বেশি, মোটামুটি 6 বছর 7-8 মাস 9 মাস এরকম কিছু একটা টাইম রাইসে কাটিয়েছি। পরবর্তীতে আন একাডেমি, TEAMY, এটা অনলাইন প্ল্যাটফর্ম, তোমরা অনেকে চেনো, বা এখনো যদি তুমি গুগলে সার্চ করো আন একাডেমি রজত ঘোষ, এখনো আমার প্রোফাইল দেখতে পাবে। যদি ওখানে অনেকদিন 2022-এ ছেড়ে দিয়েছি, 2000 মানে ভিউ কমছে এই আর কি, আস্তে আস্তে অত কমবে স্বাভাবিক, ওখানে তার ক্লাস যায় না। তো আন একাডেমি রজত ঘোষ বলে সার্চ করলে এখনো তুমি পেয়ে যাবে, আমার প্রোফাইল এখনো ওখানে আছে। তো ওখানে প্রায় 4 বছর 1 মাস 2 মাস মতো ওখানে আর কি আন একাডেমিতে। 2020 সাল থেকেই আমি এটাকে পুরোপুরি অর্গানাইজড ওয়েতে এই মাস্টারজি রান করাচ্ছি। এর আগে আমার যেহেতু সাবজেক্ট ম্যাথ এবং রিজনিং, তোমাদের জন্য শুধু ম্যাথ,
রিজনিং তো তোমাদের গ্রুপ দিতে নেই। তো ম্যাথ এবং রিজনিং আমি জানি, এর বাইরে আর অন্য কোনো কিছু জানি না। তো ম্যাথ আর রিজনিংটা আমি পড়াতাম আনঅর্গানাইজড ওয়েতে। 2020 সাল থেকে অর্গানাইজড ওয়েতে, মানে অন্যান্য সাবজেক্ট টিচার দিয়ে আলাদা আলাদা ব্যাচের রেসপেক্টে আমাদের এগুলো চলে 2020 সাল থেকে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের সমস্ত কিছুর জন্য ব্যস্ত রয়েছে, সেটা এই গ্রুপ সি গ্রুপ ডি বলো, পুলিশ বলো, রেল বলো, স্টাফ সিলেকশন কমিশন বলো, ডব্লিউবিপিএসসির যে কোনো পরীক্ষা বলো, ওদিকে নার্সিং বলো, এনটিএ নেট, ডব্লিউবি সেট বলো, টেট সিটেড বলো, মানে টেট সিটেড সেটা আপার প্রাইমারি টেট, তারপরে সিটেট, যাই বলো না কেন, সমস্ত কিছুর জন্য আমাদের আলাদা আলাদা ব্যাচ রয়েছে, সমস্ত কিছুর জন্য। মানে এবং সব ক্ষেত্রে আলাদা আলাদা ফ্যাকাল্টি দিয়ে, কোন রকম গরুর গোয়াল বলে কোনো কিছু নেই যে জেনারেল কম্বাইন বলে কোনো গরুর গোয়াল একটার মধ্যে সবাই পড়ছে, নার্সিং ও পড়ছে, ডব্লিউবিসিএস ও পড়ছে, এরকম কোনো কিছু আমাদের নেই। পুরো এক্সাম ওরিয়েন্টেড, সাবজেক্ট ওয়াইজ, মানে এক্সাম ওরিয়েন্টেড ব্যাচ এবং সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা ফ্যাকাল্টি। আগামীকাল ইংলিশ ক্লাস থাকবে, আমি ছোট্ট একটা কোশ্চেন করে আজকের ক্লাসটা আমি রাখবো, একটু সবাই ফিডব্যাক শেয়ার করেছো আশা করি, মানে যাদের কোনো অসুবিধা নেই আশা করি ফিডব্যাক শেয়ার করেছো। আমি আগামীকাল যেটা হবে, আগামীকাল থেকে আমি বলে রাখি, মানে আমাদের সন্ধ্যে 6টায় ক্লাস থেকে 7:30 পর্যন্ত ক্লাস চলবে, ঠিক আছে? আমি ক্লাসের আগে 2-4টে কথা বলে রেকর্ডিং অন করে ক্লাস শুরু করে দিলাম, স্যার ক্লাস কন্টিনিউ করলেন টিল 7:30 পর্যন্ত, 7:30টায় ক্লাস শেষ হয়ে গেল। দেন তোমরা যদি আমাকে পারমিশন দাও, মানে এরপর আমি কি করবো, একটা সিক্রেট কোড শেয়ার করবো, একটা সিক্রেট কোড, SECRET, সিক্রেট কোড। এক্সাম্পল কেমন আমি তোমাকে বলছি, ধরো আমি বলে দিলাম যে আই লাভ মাই মাদার, ধরো এটা একটা সিক্রেট কোড, এটাকে বললাম আমাকে পাঠাও 1234567 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। তো যারা লাস্ট পর্যন্ত ক্লাস করবে তারা বুঝতে পারবে সিক্রেট কোডটা কি। তাহলে কিও বললাম 7:30 পর্যন্ত ক্লাস চলছে। আগেও বলেছি ইংলিশে ক্লাসে কি হবে, প্রথমে সিলেবাসটাকে নিয়ে ডিটেলসে ডিসকাশন হবে, 2 নম্বর অ্যানালিসিস পার্ট খুব গুরুত্বপূর্ণ, যে গ্রামারের কোন কোন জায়গা, কোন কোন সেগমেন্ট থেকে কত নম্বরে কি কোশ্চেন আসছে, বা ভোকাবুলারি যেটা বললাম, এই ভোকাবুলারি থেকেও কোন কোন সেগমেন্ট থেকে কতগুলো কি কোশ্চেন আসছে, এটা গেল, ঠিক আছে? 3 নম্বর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে ডিটেলসে ডিসকাশন, 7:30 ক্লাস শেষ হবে। তারপর আমি একটা সিক্রেট কোড শেয়ার করব, যে এটা ধরো আমি বলে দিলাম, এটা আমি জাস্ট এক্সাম্পল দিয়ে বলছি, এটা কখনোই সিক্রেট কোড থাকবে না, এটা একটা সিক্রেট কোড, এর থেকেও ছোট থাকবে। আর এইটা হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বার আমাকে হোয়াটসঅ্যাপ হয়ে গেল। এরপর তোমরা যদি আমাকে পারমিশন দাও, তোমরা যদি আমাকে অ্যালাউ করো, তাহলে আমি আমার বাকি কথাগুলো শেয়ার করতে পারি, আমি আমার বাকি কথা যেগুলো রয়েছে আমি সেগুলোকে শেয়ার করতে পারি। আবারও বলছি, তোমরা যদি পারমিশন দাও, তোমরা যদি আমাকে অ্যালাউ করো, আমি তাহলে আমার বাকি কথাগুলো তারপর আমি শেয়ার করবো তোমাদের সাথে, ক্লিয়ার? তো আমার লাস্ট একটা কোশ্চেন রয়েছে, এই কোশ্চেনটা আমি রেগুলার বেসিসে তোমাদের সাথে করব, মানে শুধুমাত্র আজকের কোশ্চেন না, প্রতিদিন। তার মানে এই না যে প্রতিদিন আমি কোশ্চেনটা করতে যাবো, আমি কোশ্চেনটা করে দেখাচ্ছি, শুধুমাত্র পরের দিন থেকে আমি আনসার চাইবো, যে এই যে কোশ্চেনটা আজকের আনসার, আজকের ক্লাস করার পর তোমার আনসার। আমি কোশ্চেনটা যাচ্ছি, একটু সবাই আশা করি ফিডব্যাক শেয়ার করেছো, এটা আমার বিশ্বাস যে অ্যাটলিস্ট কেউ কেউ অন্তত ফিডব্যাক শেয়ার করেছো, কেউ কেউ অন্তত ফিডব্যাক শেয়ার করেছো, এটা আমার বিশ্বাস। আবারও বলছি, ফিডব্যাক শেয়ার করতেই হবে এমন কোনো কথা নেই, তোমাকে ভালো কিছু বলতেই হবে এমন কোনো কথা নেই। তুমি চাইলে ওখানে বলে দিতে পারো যে আপনার জন্য আমার সময় নষ্ট হলো, 1.5 ঘন্টা সময় নষ্ট করালেন, কিছু মোবাইলের ডেটা নষ্ট করালেন, রাত্রেবেলা রিলস দেখতে পারবো না, এগুলো আমাকে বলতে পারো, অসুবিধা নেই। যাই হোক, যেখানটা ছিলাম, তাহলে কোশ্চেনটা হচ্ছে এটা, আমি আবার বলছি রেগুলার এই একটাই কোশ্চেন করব। প্রথম যেটা গ্রাফটা রয়েছে, এই গ্রাফ 3টে গ্রাফ রয়েছে, প্রথম গ্রাফটা বলতে যাচ্ছি যে আমি ধরো 1.5 ঘন্টা ধরে নিচ্ছি, 1.5 ঘন্টায় আমি তোমার মধ্যে কোনো পরিবর্তন নিয়ে আসতে পারিনি, 1.5 ঘন্টা ক্লাস করার পরও আমি তোমার মধ্যে কোনো পরিবর্তন নিয়ে আসতে পারিনি। 2 নম্বর গ্রাফ, পরিবর্তন তো দূরের কথা, তোমার মধ্যে তো আরো ডিটোরিয়েট করেছে, তুমি আরো ডিমোটিভেট হয়েছো, তুমি আগের থেকে কম জানা শুরু করে দিয়েছো, এখন আরো কম জানা শিখে গেছো, মানে এখন কম জানছো, তোমার মধ্যে ডিমোটিভেশন হয়েছে। 3 নম্বর গ্রাফ, যে গ্র্যাজুয়ালি হলেও তোমার মধ্যে কিছু না কিছু পরিবর্তন আমি নিয়ে আসতে পেরেছি, কিছুটা কনফিডেন্স, কিছু না কিছু মোটিভেশন, কিছু না কিছু তোমার মধ্যে ইনক্রিজ হয়েছে, কিছু না কিছু ইমপ্রুভমেন্ট তোমার মধ্যে হয়েছে। আমার কোশ্চেন হচ্ছে কত নম্বর গ্রাফে দাঁড়িয়ে রয়েছে, আমার কোশ্চেন হচ্ছে কত নম্বর গ্রাফে দাঁড়িয়ে রয়েছে, এটা আমার কোশ্চেন, কত নম্বর গ্রাফে দাঁড়িয়ে রয়েছে। হেমলতা গিরি, থ্যাংক ইউ ফিডব্যাক শেয়ার করার জন্য, অসংখ্য ধন্যবাদ। আবারও বলছি, এই তোমাদেরকে যদি আমি বলি যে তো আমি তোমাদেরকে মোটিভেট করলাম,
কি আমার কথা থেকে তুমি কিছু কনফিডেন্স পেয়েছো, একই রকম আমিও তোমাদের থেকেই ওই কনফিডেন্স মোটিভেশন গুলো পাই। তো থ্যাংক ইউ হেমলতা গিরি, প্রিয়াঙ্কা থ্যাংক ইউ, প্রজ্ঞা থ্যাংক ইউ, শ্যাম সুন্দর থ্যাংক ইউ, যারা ফিডব্যাক শেয়ার করলে অসংখ্য ধন্যবাদ। আমি বলবো যদি 3 নম্বর গ্রাফে থাকো, লেগে থাকো, যদি 3 নম্বর বাদ অন্য কোনো কিছু হয়, আমি বলবো ক্লাস তো দূরের কথা, গ্রুপ ছেড়ে বেরিয়ে যাবে। একটা কথা খুব সত্যি কথা, যে আমি সবাইকে ভালো করতে পারবো না বা আমার দ্বারা সবার ভালো হবে না, ঠিক উল্টোটাও সত্যি। কারণ তুমি জেনে রেখো যে, ধরে নাও লতা মঙ্গেশকর খুব ভালো গান গায়, সবাই লতা মঙ্গেশকরকে পছন্দ করে না। তুমি দেখবে লতা মঙ্গেশকর প্রচুর গান বের করবে ইউটিউবে, দেখবে সেখানে ডিসলাইক দেওয়া আছে। সচিন তেন্ডুলকার আমরা সবাই জানি খুব ভালো, সবার স্বপ্নের প্লেয়ার না, সবার কাছে আইডল নয়, তাই তো? তো এই জন্য আমি বলছি যে তোমার আমার সঙ্গে সাইকোলজি ম্যাচ করছে না তো অন্য কোথাও ম্যাচ করবে, তুমি সেখানে চলে যাবে। আবার বলছি, লাইফ এক্সপেরিমেন্ট করার তুমি জায়গায় দাঁড়িয়ে নেই, তুমি আর এখন গিনিপিগ নও যে আরো 6 মাস 1 বছর এক্সপেরিমেন্ট করে নি তারপরে দেখছি, আর এগুলো করো না। যেখানে যতটুকু যা দরকার সেটাকে তোমার মতো করে টিউনিং করে নাও, কোথায় কি কমতি রয়েছে, কোথায় কি রয়েছে সেগুলোকে। কারণ এই ছোট ছোট জায়গাগুলোই কিন্তু আমাদের মারাত্মক ক্ষতি করে, বড় বলে কোনো কিছু হয় না। বিশ্বাস করো, আমি যদি ধরে নিই মাধ্যমিক পাস বা মাধ্যমিক একটা ভালো রেজাল্ট করেছে, ওটা অ্যাচিভমেন্ট, ওর মধ্যে ছোট ছোট ঘটনা রয়েছে। ভগবান কিন্তু কখনোই তোমাকে এরকম ভাবে বসে থাকো না যে ঠিক আছে আমি বসে রয়েছি, ভগবান আমাকে একটা অপরচুনিটি ছুড়ে মারবে আর আমি দুম করে ক্যাচ ধরে নেবো, ধরে নিয়ে আমি অপরচুনিটির সুযোগগুলো কাজে লাগাবো। একদমই এরকম কিছু হবে না। মনে রেখো, এই ঘটনাগুলো কিন্তু তোমার সাথে প্রতিদিন অপরচুনিটি দিচ্ছে, তুমি সেটাকে কনভার্ট করতে পারছো না, নিতে পারছো না। আমাদেরকে ভগবান ওইভাবে অপরচুনিটি বলে কেউ ছুড়ে মারবে না, তুমি এটা কখনো আশা করো না। তোমার কাছে আজকে যেটা ডিপ্রেশন, অ্যাংজাইটি, টেনশন যেটাকে বলছো, ওটাই একটা সময় যদি কনভার্ট করতে পারো, ওটাই তোমার কাছে অপরচুনিটি হিসেবে দাঁড়াবে। আজকে যেটা তুমি স্যাক্রিফাইস বলছো, যে বিয়ে বাড়ি যেতে পারলাম না কালকে পরীক্ষা বলে, জেনে রাখো ওটাই তোমার কাছে অপরচুনিটিতে ট্রান্সফার হবে। তো এই ব্যাপারগুলো দেখছে সবাই, ভগবান আবারও বলছি হাত এরকম উজাড় করে দাঁড়িয়ে রয়েছে যে নাও বাবা নাও, আমি দিতে তৈরি, তুমি তো নিজেই যোগ্য নাও। আমি যদি তোমাকে দিই, ও তো উলুবনে মুক্ত ছড়ানো হয়ে যাবে, তুমি তো মানে বুঝবে না। আমি তোমাকে কিছু একটা দিলে তুমি তো মানে বুঝবে না, ওটা গলায় লাগায় না মাথায় পরে না কানে গুঁজে রাখে, তুমি তো মানে বুঝবে না, তুমি তো ব্যবহার জানো না। ভগবান দেওয়ার জন্য হাত উজাড় করে দাঁড়িয়ে রয়েছে, তুমি আমি সেই যোগ্যতা অর্জন করতে পারছি না বলে ওইগুলোকে নিতে পারছি না। আবারও বলছি, নিজেকে একটু একটু করে তৈরি করো। একদিনে কোনো কিছু হবে না, একদিনে কোনো কিছু পাল্টাতে যেও না, কিন্তু প্রতিদিন নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করো। প্রতিদিন বোঝাও যে তুমি এগোচ্ছ, 1 পা হলো আজ এগিয়েছো, গত 1 সপ্তাহে 10 পা এগিয়েছো, গত 1 মাসে 50 পা এগিয়েছো, এটা নিজেকে বোঝাও, এটা নিজেকে দেখাও। ওই যে একটু আগে বললাম আমাদের সাইকোলজিক্যাল মাইন্ড অ্যাওয়ার্ড চাই, তুমি যদি এটা দেখাতে না পারো, তোমার পরের মাসে হাঁটতে ইচ্ছা করবে না, তোমার পরের মাসে হাঁটতে ইচ্ছা করবে না। আর শেষ যে কথাটা একটু আগেও বললাম, যে নিজের উপর অগাধ বিশ্বাস রাখো, ওভার কনফিডেন্স বলিনি, অগাধ বিশ্বাস। মানে তুমি পারতে পারো, এরকম একটা পাগলামো টাইপের ভালোবাসা, ঠিক আছে, এরকম একটা পাগলামো টাইপের ভালোবাসা, যে তুমি এরকম যেটা করে দেখাতে পারো, যেটা তোমার খুব পরিচিত, বা যে একটা বালিশ শেয়ার করো রাত্রেবেলা ঘুমানোর জন্য, সেই লোকটাও বিশ্বাস করে না, তুমি সেটা একটা পাগলামো টাইপের কিছু করো, দেখবে ঠিক হবে, দেখবে ঠিক হবে। আর আবারও বলছি, তোমার পরিচয় কি এটা ম্যাটার করে না। তুমি যদি ব্যাট নিয়ে মাঠে নামো, তাহলে তুমি একজন ব্যাটসম্যান, তখন আর তুমি তোমার পরিচয় ভুলে যাবে, তখন তুমি শুধুমাত্র ব্যাটসম্যান, ফোকাস করবে তোমার ব্যাটে, তোমার উইকেটের প্রতি, উইকেট যেন না পড়ে, উইকেট যেন না পড়ে। তুমি এটাতে ফোকাস করো না বোলার কে, আম্পায়ার কে, ফিল্ডিং কেমন সাজিয়েছে, অডিয়েন্স কেমন, পিচ কেমন, ওয়েদার কেমন, এটাতে ফোকাস করো না। মেরেন যাক, রান আসবে। তুমি যদি টিকে থাকতে পারো, হাফ সেঞ্চুরি হবে, ফুল সেঞ্চুরি হবে, ডাবল সেঞ্চুরি হবে, ট্রিপল সেঞ্চুরি হবে। তোমাকে শুধু টিকে থাকতে হবে, বিশ্বাস রাখতে হবে যে তুমি পারবে, এই বিশ্বাস তোমাকে রাখতে হবে। তুমি এটা না ভাবতে পারলে তোমাকে দিয়ে কেউ কিচ্ছু করাতে পারবে না। আমি এই পর্যন্ত ছাড়লাম, 8টা বাজে, পরবর্তী আবার আমাকে ক্লাসে বসতে হবে। আগামীকাল ওই একই কথা, 7:30 পর্যন্ত ক্লাস হবে। ক্লাসের পর একটা কোড শেয়ার করবো, এই কোড ছাড়া কিন্তু রেকর্ডিং ক্লাস, পিডিএফ নোটস তোমাদের কাছে যাবে না।
ঠিক আছে, এবং কোড শেয়ার করার পর তারপর যদি তোমরা পারমিশন, মানে অফিসিয়ালি ক্লাস এই কোড শেয়ার করা পর্যন্ত, তারপর যদি তোমরা পারমিশন দাও তাহলে আমি তোমাদের সাথে আমার বাকি কথাগুলো শেয়ার করতে পারি বা বলতে পারি, যদি তোমরা পারমিশন দাও তবে। ঠিক আছে, তাহলে আমি আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি তোমার থেকে পারমিশন নিয়ে। আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায় ক্লাস শুরু হবে। আমি তোমাদের গ্রুপটা ওপেন করে দিচ্ছি, যদি গ্রুপে একটা দুটো সেন্টেন্সে তোমাদের ফিডব্যাক শেয়ার করো, 2 মিনিটের জন্য গ্রুপটা আমি ওপেন করছি। যদি গ্রুপে একটা দুটো সেন্টেন্স একটু ফিডব্যাক শেয়ার করো, গ্রুপটা দেখো ওপেন আছে, 2 মিনিট সময় নিচ্ছি। যদি গ্রুপটা একটু দু একটা লাইনে যদি তোমাদের ফিডব্যাক শেয়ার করো, আবারও বলছি তুমি লেখো, তোমার পছন্দ হয়নি, তোমার ভালো লাগেনি, আপনি খুব ভুলভাল বকেছেন, খুব ফালতু বকেছেন, পুরো 1.5 ঘন্টা আমার সময় নষ্ট করেন, পুরো এটাকে লেখো, এইটাকেই লেখো তুমি। আমি তোমার ওই কখনো ডিলিটও করবো না, আমি তোমায় ঘুরিয়ে কখনো কোশ্চেনও করবো না যে কেন বললে, কেন এরকম কথা বললে। তুমি এটা লেখো যে আমার ডেটা নষ্ট করলেন, আমার টাইম নষ্ট করলেন, আমার নষ্ট করলেন, এটাই লেখো। কিন্তু লেখো অ্যাটলিস্ট একটা দুটো সেন্টেন্স। আবারও বলছি তোমাদের এই জায়গাগুলোই আমার মূলত, মানে আমারও যে কনফিডেন্স মোটিভেশন দরকার হয়, এগুলো আমি তোমাদের ওইখান থেকেই পাই। একটু যদি একটা দুটো সেন্টেন্স লেখো, গ্রুপটা দেখো ওপেন আছে। আমি এই পর্যন্ত বিদায় নিচ্ছি, আগামীকাল ঠিক সন্ধ্যা 6টায় তোমাদের সাথে দেখা হচ্ছে। আর নতুন ব্যাচ সম্পর্কে আমি শনিবার যে অঙ্কের ক্লাসটা থাকবে, যে অঙ্কের ক্লাস তোমাদের সাথে রয়েছে, বুধ, কালকে বৃহস্পতি ইংলিশ, শুক্রবার দিন স্ট্র্যাটেজি কারেন্ট অ্যাফেয়ার্স, শনিবার আমি নিজে থাকবো অঙ্কের ক্লাসে, সেখানে আমি বিস্তারিত তোমাদের সাথে। থ্যাংক ইউ সবাইকে, সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আগামীকাল ঠিক সন্ধ্যা 6টায় দেখা হচ্ছে। একটু গ্রুপটা ওপেন আছে, যদি একটা দুটো সেন্টেন্সে ফিডব্যাক শেয়ার করো। WBCS হয় আমাকে আলাদা করে মেসেজ করে রেখো হোয়াটসঅ্যাপে WBCS লিখে, অথবা সকাল 11টার পর আমাকে ফোন করে নিও। থ্যাংক ইউ, গুড নাইট।